থ্যাংক ইউ স্যার। চশমা তো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, রাজু এন্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তারা স্কুল লাইফ থেকে ভালো বন্ধু। নাও দো ডিফারেন্স জব ইন ডিফারেন্ট সেক্টর। জি স্যার। নাও দে হবে পরে। ও জি স্যার, নাও দে আর কি, তারা। হ্যাঁ, ডো ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট এটা হচ্ছে সেক্টরস। ডিফারেন্ট না, এটার উচ্চারণটা কেমন জানেন? ডিফারেন্ট। 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 ডিফারেন্ট, হ্যাঁ এইভাবে হ্যাঁ। ক্লিয়ার করবেন। জি স্যার, এই জন্য পড়ার চান্স দিলে স্যার ওইটা মানে একটু ইয়ে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। এখন তারা ভিন্ন ভিন্ন জায়গায় চাকরি করে। ভিন্ন ভিন্ন জায়গায় তারা চাকরি করে। Today they meet each other after 3 years after very happy to meet each other after a long period. আজকে তারা 3 বছর পর মানে মিট হয়ে তাদের খুব ভালো, তারা খুশি। তারা আজকে অনেক দিন 3 বছর পর দেখা করে অনেক খুশি, অনেকদিন পর। After so many talks, Raju said with a smile on his face. অনেকক্ষণ কিছু কথা বলার পরে রাজু হাসি মুখে বলেছিল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেড উইথ এ সাই। শোভন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আই ডোন্ট নো, আমি জানি না। হাউ শি ইজ নাও, সে এখন কেমন আছে। আই হুইশ হি মে স্টে বেটার দেন, আমি আশা করি সে আমার থেকে ভালো আছে। এটা আশা করা, উইশ মানে এটা চাওয়া বোঝায়, বুঝতে আমার পারছেন? ইচ্ছে নাকি স্যার, এটা নাকি এটা কি হবে? আই হুইশ শি মে স্টে বেটার দেন, এটা একটা সে আমার থেকে ভালো, আমি আমার কথা বলছেন, ইচ্ছা। জি স্যার। এটা একটা অপটাটিভ সেন্টেন্স, হ্যাঁ, প্রার্থনা বা ইচ্ছা সূচক বাক্য, অর্থাৎ এর বাংলা অর্থ এরকম: হ্যাঁ, আমি চাই সে আমার চেয়ে মানে ভালো থাকুক। বলেন তো কি বললাম? আমি চাই। আমি চাই সে আমার থেকে ভালো থাকুক, হ্যাঁ, মানে আমি পারতো না, মানে প্রার্থনা আমি, করি এটা শেষে। হলো কি আমরা আল্লাহর কাছে মানে আশা পোষণ তো করি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, এরকম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। হোয়াট আর ইউ হোয়াট আর ইউ সে, তুমি কি বলছো? ইউ ডিডেন্ট ম্যারি হার, তাকে বিয়ে করনি? আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। আমি সবসময় তাকে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে বিয়ে করেনি। আই ক্যানট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না, না পারি না, এটা না স্যার, আই ক্যানট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। করতে পারছি না। হ্যাঁ। শি সেড মি সেভারেল টাইমস, সে মাঝে মাঝে আমাকে বলছিল, শি লাভস ইউ মোর দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। সে ইউ মোর দেন এনিওয়ান ইন দিস, সে বিশ্বে মোর দেন, সে, স্যার এই সেন্টেন্সটা স্যার বোঝানো, শি লাভস ইউ মোর দেন এনিওয়ান ইন দ্য ভেঙে ওয়ার্ল্ড। ভেঙে সে, ভেঙে ভেঙে পড়েন, ভেঙে ভেঙে পড়তে হয়, দেখেন একটু একটু করে। হ্যাঁ, শি লাভস এইটুকুর বাংলা অর্থ কি? সে ভালোবাসে, ইউ সে তোমাকে, ভালোবাসে, ইউ তোমাকে, মোর মোর দেন এনিওন ইন দা ওয়ার্ল্ড, দেন অর্থাৎ এনিওয়ান পৃথিবীর ইন যে দ্য কারো ওয়ার্ল্ড, চেয়ে বেশি। মানে পৃথিবীর অন্য কাছে থেকে তুমি তাকে, তোমাকে সে ভালোবাসতো, এরকম নাকি স্যার আনসার সেন্টেন্সটা? যেমন একটু wait করেন। দেখেন সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে, কথা বোঝেন, একটা মিনিট। শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে, সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালোবাসে। She also said me these talks 1,000 times. সে কথা 1000 বার বলেছিল। সে মানে বলা, এর পাস্ট ফর্ম কি? said. It seems to me, এটা আমার কাছে মনে হয়। কথাটা বোঝেন, it seems to me, এটা আমার কাছে মনে হয়
হ্যাঁ, she said these talks, সে কথাগুলো বলেছিল, what love is, ভালোবাসা কি, or she lied, অথবা সে মিথ্যা বলেছিল। her innocent looking face, তার যে নিরীহ চেহারাটা, is still floating in front of my eyes, is plus floating, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা হচ্ছে বাংলা অর্থটা হচ্ছে ভাসছে আমার চোখের সামনে, তার নিরীহ চেহারাটা এখনো ভাসছে। স্টিল শব্দটা একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব একটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসানো যায়, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝেও, মানে মাঝেও বসতে পারে, মেইন ভার্ব অক্সিলারি ভার্বের মাঝে বসতে পারে, ইভেন একটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শেষেও বসতে পারে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। ইট ইজ হার্ড, এটা কঠিন, টু বিলিভ, এটা বিশ্বাস করা, কি অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেয়ে মানে কি, পারা, সম্ভাবনা অর্থে পারা। লাই মানে মিথ্যা। শোভন সেইড, শোভন বলেছিল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। কথাগুলো বোঝেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব থাকে, ওই ভার্বটার ফর্ম দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে লেখা আছে। আই বিলিভড হার, আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু, এরকম হতো। রাজু সেইড, রাজু বলল, হোয়াট ডিড শি ডু লাইক দ্যাট, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, অর্থাৎ সে কেন এমনটা করলো। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, বলছে আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু সেইড, রাজু বলল, ওয়াই শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেইড, she married the only son of the richest man of our village, his name is Robbie, you know him. শোভন সেইড, she married, সে বিয়ে করেছিল, দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান, অর্থাৎ একটা একমাত্র ছেলেকে, কার, ধনী লোকের, আমাদের গ্রামের। হিজ নেম ইজ রবি, তার নাম রবি, ইউ নো হিম, তুমি তাকে চেনো। বলছে ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। বাংলা অর্থটা কি, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল। সাডেনলি শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, হঠাৎ করে সে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, সে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং এন্ড আই আস্কড হার, আমি সন্দেহ করেছিলাম যে কিছু একটা ভুল, এবং আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াটস রং উইথ ইউ। শি সেইড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুক অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকিয়েছিল বা চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু তার চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে মিথ্যা বলতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। টু টেক মানে নেওয়া, হার চেঞ্জেস, তার এই পরিবর্তন, ইজিলি অর্থাৎ তার এই পরিবর্তনটা মেনে নেওয়া খুবই কষ্টকর এবং যন্ত্রণাদায়ক ছিল। এরপর কি বলছে, শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই পর্যাপ্ত ছিল না তার কষ্টটা দূর করার জন্য। তার যে কষ্ট, সেটা দূর করার জন্য কোনো ধরনের সান্ত্বনা পর্যাপ্ত ছিল না। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে একটা হাসি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেইজ, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম, ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। কি বলছে, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক, আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডে, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি, সে কি কখনোই ফিরে আসেনি। বলছে শি কেম ব্যাক অন ডে, দেখেন ডিড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড আমার কোশ্চেন করার জন্য বসে, এটা বসলে মানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে
তোমার মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, বাট পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। অর্থাৎ শি কাম ব্যাক, এখানে কিন্তু কেইম, যে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেইম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি, সিট মানে বসার পাস্ট ফর্ম স্যাট, সে আমার পাশে বসেছিল টাচিং মাই বডি, অর্থাৎ আমার বডিতে টাচ করে। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই লস্ট মাইসেলফ ইন জয়। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিমস, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট বিয়ে করা যেতে পারে না। দেখেন, মে বি লাভড, অর্থাৎ মে বি প্লাস ভি থ্রি, আমার স্ট্রাকচার গুলো বুঝতে হবে। এটা পাস্ট, পাস্ট, সরি পাস্ট না, মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে আমরা কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো মডাল ভার্ব। আমার কথাটা বুঝবেন। বাট মডাল ভার্বের সেন্টেন্স গুলোকে আমরা যখন কি করব, মডাল ভার্বের সেন্টেন্স গুলোকে আমরা যখন প্যাসিভে করি তখন কিন্তু এই প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভি থ্রি বসে। মে বি প্লাস ভি থ্রি, ক্যান, মে নট বি প্লাস ভি থ্রি। দেখেন, অর্থাৎ আমি কি বলছি, একটু ওয়েট করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বলছে যে অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ, অর্থাৎ তোমার মতো একটা ছেলেকে ভালোবাসা যেতে পারে বাট মে নট বি ম্যারিড, কিন্তু বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ, শুধুমাত্র ভালোবাসা, সাবজেক্টটা কি আমাকে বুঝতে হবে। শুধুমাত্র ভালোবাসা ক্যান নট মেক এ কাপল হ্যাপি, শুধুমাত্র একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ এই দেখেন আবার, লাভ ক্যান নট বি ইটেন, আমার সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এর জন্য এই প্যাসিভ ভয়েস, লাভ মানে ভালোবাসা, ক্যান নট বি ইটেন অর্থাৎ ভালোবাসা খাওয়া যেতে পারে না। লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা পড়া যেতে পারে না। অয়ার থেকে ওন। আই ওয়াজ গ্রোন, এটাও পাস্ট টেন্স, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছে। আই নো হাউ ক্রুয়েল, হিডিয়াস অ্যান্ড প্রভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত নিষ্ঠুর এবং কঠিন। আমি জানি দারিদ্রতা কত নিষ্ঠুর এবং কঠিন। হ্যাঁ, বলছে যে দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দ্যাটস হোয়াই আই ডিসাইডেড, পাস্ট টেন্স, টু ম্যারি আ রিচ ম্যান। এবার কি বলছে যে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। হ্যাঁ, হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার। হ্যাঁ, আই হ্যাভ মেনি, আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাট আই কুড নট সে হার এনিথিং, এর মানে কি, কুড নট প্লাস ভি ওয়ান, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এই বিষয়ে ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে বা তোমার প্রেমে পড়ার আগে। সে নিউ, নো মানে জানা, এর পাস্ট ফর্ম নিউ, অর্থাৎ সে জানতো, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, তোমার ভালোবাসার আগে। হ্যাঁ, এরপর কি বলছে দেখেন, আহ আহ, সে কোথায় গেল, এই যে আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, অর্থাৎ এই যে জায়গাটা আমার কথা বুঝবেন। আমার একটা ইংলিশ সেন্টেন্সের মেইন অংশ, জিস্ট কোনটা, এইটা আমাদের একটু বুঝতে হবে। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার একটা সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে।
এখন এই ফুল স্টপের পরে আমার এইখান থেকে এই পর্যন্ত কমপ্লিট একটা সেন্টেন্স, বাট এই সম্পূর্ণটা কিন্তু আমার মেইন সেন্টেন্সের অংশ না। মেইন পার্টটুকু আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সাবজেক্ট কি ভার্ব কি। কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব যদি আপনি বুঝতে পারেন, সাবজেক্ট আর ভার্ব যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যে কোনো সেন্টেন্স এর অ্যাকচুয়াল যে মিনিং, অ্যাকচুয়াল যে সেন্স, অর্থ, থট আপনি বুঝতে পারবেন। দেখেন, আফটার হ্যাভিং, আফটারের পর এরকম যে কোনো প্রেপোজিশনের পরে টু বাদে আমার ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়। তো হ্যাভ মানে এখানে থাকা বোঝাচ্ছে। বলছে যে 5 বছর একটা সম্পর্ক থাকার পর, আফটার হ্যাভিং এ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, কথাটা বুঝবেন। এইটুকু একটা ফ্রেজ, কিন্তু জাস্ট একটা ফ্রেজ, একগুচ্ছ ওয়ার্ড, এর ভিতরে না আছে সাবজেক্ট, না আছে ভার্ব, কোনো ক্লজ না, কোনো সেন্টেন্স না। আমার মেইনলি সেন্টেন্সটা এখান থেকে শুরু, শি, এটা আমার সাবজেক্ট, ক্যান নট সে, মডাল ভার্ব প্লাস মেইন ভার্ব, অর্থাৎ সে বলতে পারে না, লাইক দ্যাট মানে এমনটা। তার মানে আমার এই শি ক্যান নট সে, এটা কিন্তু আমার মেইন অংশ সেন্টেন্সের বা জিস্ট। এর আগের অংশটুকুকে আমরা কি বলছি, এটা একটা ফ্রেজ। কি বাংলা অর্থ কি, যে 5 বছর একটা সম্পর্ক থাকার পর। এটা কিন্তু কোনো টেন্সকে মেনশন করে না, কোনো সেন্টেন্স না, এর ভিতর কোনো ভার্ব নেই। মেইনলি সাবজেক্ট ভার্ব হচ্ছে এইটা। হ্যাঁ, শি ক্যান নট সে লাইক দ্যাট। বলছে আই সেইড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, এই যে এটা একটা ফ্রেজ, দেখেন, কামিং হোম, বাড়ি এসে। আই ক্রাইড টু মাচ, ক্রাই মানে কাঁদা, এর পাস্ট ফর্ম কি ক্রাইড, অর্থাৎ আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। আমি মনে করি সে সুখে নেই, বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো এটা। তাহলে শোভন আর রাজু দুইজনের ভিতর কথা হচ্ছে শোভনের গার্লফ্রেন্ডের বিষয় বা সম্পর্ক নিয়ে, যে আমার তার সাথে রিলেশন নেই, সে গ্রামের একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। এই কথাগুলো বলছে, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এরপর কি বলছে দেখেন, বলছে শি চিটেড ইউ। চিট মানে প্রতারণা করা, একটা ভার্ব, আবার এই ভার্বটাকে কিন্তু নাউন হিসাবে ব্যবহার করা যায়। আমাদের একটা কথা মনে রাখবেন, আমরা যে পার্ট অফ স্পিচ গুলো দেখি, একটা পার্ট অফ স্পিচ কিন্তু বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ হতে পারে। যখনই আপনি ইংলিশে কোনো পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করবেন, সেন্টেন্সে তার অবস্থানটাকে বুঝবেন। হ্যাঁ, যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, এই ওয়ার্ক শব্দটা ভার্ব। কিন্তু যদি বলেন আই ডু ওয়ার্ক, আমি কাজ করি, এই ওয়ার্ক শব্দটা নাউন। তো দেখেন এইখানে এই যে চিটেড, এটা আমার ভার্ব, সাবজেক্টের পরে আছে, যে সে চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। এরপর বলছে আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। তাহলে এই যে চিটটা, এটা কি, এটা কিন্তু আমার সাবজেক্ট, অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কিন্তু নাউন। আর এই যে চিটেড, এটা কিন্তু আমার ভার্ব, এগুলো বুঝবেন। শি ক্যান বি স্কেপ ফ্রম আ ম্যান, অর্থাৎ সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে। বাট গড মাস্ট পানিশ হার, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। মডাল প্লাস বিয়ন্ড। বলছে আই নেভার কার্স হার, কার্স মানে কি, অভিশাপ, আমি কখনো তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করোনি। বলছে নো, আই স্টিল ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। আর লুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খুঁজতেছে, খুঁজিতেছে। হ্যাঁ, ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করবেন। আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, রিডিং পড়তে পারি, অনেক বড় গল্প হোক, কোনো নোবেল হোক, ফিকশন নন ফিকশন পড়তে পারি, বাট পড়ে সেই সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা আমরা ধরতে পারি না, অ্যাকচুয়াল সেন্স বা থট বুঝতে পারি না। এটা না পড়ার মেইন রিজন হচ্ছে পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারা, সঠিক টেন্সটাকে না ধরতে পারা। টেন্সটা ধরা হয় ভার্ব দেখে, ভার্ব কোথায় থাকে, সাবজেক্টের পরে। আবার সাবজেক্ট যে একদম শুরুতেই থাকবে সব সেন্টেন্সের এরকম না, সাবজেক্টের আগে বিভিন্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, কিন্তু এগুলো দেখতে হবে, বুঝতে হবে। সো আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, এটা কোন টেন্স, লস্ট থেকে লস্ট, হ্যাভ লস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বলছে হ্যাঁ, উচিত, বাট আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি, আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে, হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। এই অনার্স, সম্মান করা, এই সো এনো, এটা হবে। হ্যাঁ। এরপর দেখেন বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, হ্যাঁ আমি বিশ্বাস করি এটা। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি বিয়ে করেছো।
বলছে ইয়েস আই ডিড। শোভন সেড সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা আমাকে গর্জিয়াস করে তোলে, আমাকে উৎফুল্ল করে, আমাকে কি বলবো, আনন্দিত করে তোলে। গর্জিয়াস বলতে জমকালো, জাঁকজমকপূর্ণ এরকম একটা অর্থ দেয়, সুন্দর। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন, বাট নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। কি বলছে, সে দেখতে খুব সুন্দর নয় কিন্তু তার সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। বলছে মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দা ওয়ার্ল্ড। দেখেন, সবসময় এই ক্রিটিক্যাল জায়গাগুলো বুঝবেন। এই যে লাভের সাথে একটা এস আছে, কেন আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটা আমরা জানি নিয়ম। হ্যাঁ, এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু মূলত এই মাইন্ড, হেডওয়ার্ড। আমি গতকাল আপনাদের বলছিলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট আমার কিভাবে চেঞ্জ হয় আমাদের, আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি দেখি না। আপনারা এখানে যারা ক্লাস 9-10 বইতে হয়তো নেই, মডিফায়ার নামে একটা টপিক আছে ইংলিশে, ইন্টারমিডিয়েটের বইতে আছে। এই মডিফায়ার অনেকে গ্রামাটিক্যালি সলভ করে, কিন্তু এই মডিফায়ার জিনিসটাকে প্র্যাকটিক্যালি কেউ বোঝে না বা দেখে না। আমি গতকাল আপনাদের দেখিয়েছিলাম, কারো মনে আছে? মানে গত ক্লাসে যেটা, যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে বড় বড় হয়, মনে আছে কারো? হ্যাঁ, জি স্যার। কি বলছিলাম বলেন তো? মডিফাই করে। অর্থাৎ এই সেন্টেন্সের হেডওয়ার্ড কোনটা বলেন তো? এই মাইন্ড শব্দটা। এটাকে মডিফাই করছে হার্ড আর বিউটিফুল, এই দুইটা কি প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা যে মনে করি যে শুধু নাউন বা প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হবে, মনে করেন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, রহিম, করিম, এগুলোই যে আমার সেন্টেন্সের অলওয়েজ সাবজেক্ট হবে, বিষয়টা কিন্তু এরকম না। আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড মিলে হতে পারে, যেটাকে নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন কি বলছিলাম, বোঝেন কথাটা, বোঝেন। রহিম ইজ আ, যারা ছিলেন না দেখেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। রহিম একটা মেধাবী ছাত্র। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? রহিম। ভার্ব কে? ইজ। কথাটা বুঝবেন। এখন আমি যদি বলি এইভাবে, আ পুয়ার বয় রহিম, রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অর্থাৎ একটা গরিব ছেলে রহিম খুবই মেধাবী ছাত্র। এই সেন্টেন্সে কিন্তু আমার একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। তো এই সাবজেক্টের অংশ কিন্তু এখন এতগুলো এতগুলো ওয়ার্ড মিলে হয়ে গেছে। অর্থাৎ আগে একটা ওয়ার্ডে সাবজেক্ট ছিল, সেই ওয়ার্ড এখন চারটা ওয়ার্ডে হয়ে গেছে। এখন এই চারটা ওয়ার্ডে হলেও আমার মেইন ওয়ার্ড কোনটা এখানে? মেইন ওয়ার্ড কিন্তু এই রহিম। হেড ওয়ার্ড কোনটা? এই রহিম। এই রহিমকে প্রি মডিফাই করছে এই তিনটা ওয়ার্ড, অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এটাও একটা অ্যাজেক্টিভ, পুরোটাও একটা অ্যাজেক্টিভ, বয়ও অ্যাজেক্টিভ, তিনটা ওয়ার্ডই কিন্তু অ্যাজেক্টিভ। মডিফাই করছে কাকে? রহিমকে। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা কথা বলি, আ পোর বয় ফ্রম, আ পোর বয় রহিম ফ্রম ঢাকা, অর্থাৎ ঢাকা থেকে একটা গরিব ছেলে রহিম আহ মেধাবী ছাত্র। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সে এখন আমার 6টা ওয়ার্ডের সাবজেক্ট হচ্ছে। আমার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এরকম বড় দেখা যায়, অনেকেই আমরা আছি যারা ভার্ব আইডেন্টিফাই করতে পারি না, বুঝতে পারি না কোনটা ভার্ব কোন টেন্সে হবে, অর্থ কি হবে, কারণ ভার্ব চলে আসছে এই দেখেন কত কত দূরে। আমরা জানি কি সাবজেক্টের পরেই ভার্ব থাকে। আই গো টু স্কুল, হি গোস টু মার্কেট, দে প্লে ফুটবল, দে আর প্লেইং ফুটবল। অর্থাৎ সাবজেক্টের পরে আই, উই, ইউ এর পরেই ভার্ব থাকে। কিন্তু এইখানে দেখেন এই ইজটা আমি কতগুলো ওয়ার্ডের পরে বসাইছি, বাট এখানে এই যে ওয়ার্ড গুলো মিলে এই যে টোটাল যে জায়গাটা, এইগুলো সবই সাবজেক্টের অংশ। এটাকে বলা হয় ফ্রেজ, এক গুচ্ছ ওয়ার্ড একটা মিনিং দিচ্ছে, এটাকে বলা হয় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কেন বলবো? এটা কার জায়গা দখল করছে? একটা সেন্টেন্সের সাবজেক্টে কি থাকে? নাউন বা প্রোনাউন। এখানে মেইন নাউন কোনটা? এই রহিম, হেডওয়ার্ড। এই রহিমকে প্রি মডিফাই করছে, এটাকে কেন্দ্র করে কিছু ওয়ার্ড বসতেছে, প্রি মডিফাই করতেছে এ পুয়ার বয়। এগুলো প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ বলা হয়। এবং প্রেপোজিশন দিয়ে যে কোনো নাউনকে পোস্ট মডিফাই করা যায়। এই ফ্রম শব্দটা কি? একটা প্রেপোজিশন, এটাকে বলে পোস্ট মডিফায়ার অফ নাউন। অর্থাৎ পোস্ট মডিফাই করা হচ্ছে প্রেপোজিশন দিয়ে। এই ফ্রম আর ঢাকা এগুলো পোস্ট মডিফায়ার, আর এ পোর্ট বয় এগুলো প্রি মডিফায়ার। তো মেইন ওয়ার্ড কিন্তু রহিম। তাহলে এই রহিমটা আমার নাউন। আলাদাভাবে বললে ফ্রমটা প্রেপোজিশন, বা এই পাশের এই যেগুলো বলছি অ্যাডজেক্টিভ, যাই হোক না কেন, এই টোটাল যে জায়গাটা, এতটুকু জায়গা কিন্তু আমার সাবজেক্টের অংশ, এবং এই সাবজেক্টটাকে বলা হয় কম্পাউন্ড নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ
মনে রাখবেন, একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা এতদিন যা শিখে আসছি, আমাদের এখন 1 মাস হয়ে গেছে, আপনাদের প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে, প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হবে, ছোট ছোট জায়গায় পড়ে থাকলে হবে না, কমপ্লেক্স বিষয়গুলো শিখতে হবে। তো একটা সেন্টেন্সের সাবজেক্টকে আমরা কি করতে পারি, বড় করতে পারি। বুঝতে পারছেন? সাবজেক্ট ও অনেকগুলো ওয়ার্ডে হতে পারে, একটা ওয়ার্ডে যে সাবজেক্ট হবে বিষয়টা এরকম না। কথা ক্লিয়ার নাকি? জি স্যার। Yes, sir, clear. জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন, হার হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কারো চেয়ে আমাকে ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। হ্যাঁ, বলছে রাজু সেড অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই, একজন মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, এর বাংলা অর্থ কি জানেন? আমি মনে করি, আমি আশা করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। এই হ্যাভ মানে এখানে পাওয়া বোঝাচ্ছে। দেখেন আমি একটা কথা বলি, ইংলিশে 5টা ভার্ব আছে, মনে রাখবেন এই 5টা মোস্ট পাওয়ারফুল ভার্ব, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থ দিতে পারে। এগুলোকে কজিটিভ, অ্যাসিস্ট্যান্ট কজিটিভও বলা হয়। হ্যাভ, গেট, লেট, হেল্প, আরেকটা হচ্ছে মেক। কি কি বললাম? এইচ এ ভি হ্যাভ, জি ইটি গেট, এল ইটি লেট, এম এ কে মেক, আরেকটা হচ্ছে হেল্প। এই যে ভার্বগুলোর নাম বললাম, এই প্রত্যেকটা ভার্বের উপর আমার আলাদা ক্লাস আছে, ডিটেলস ক্লাস আছে, আমার কাছে ফাইল আছে, আমি দেখাবো আপনাদের। এই এক একটা ভার্ব প্রায় 100 থেকে 150 রকমের অর্থ দিতে পারে। গেট মানে কি? আমরা জানি পাওয়া। হ্যাঁ, আই গট ইট, আমি এটা পেলাম। আবার গেট এর মানে হয় পৌঁছানো, আই গট দেয়ার, আমি সেখানে পৌঁছেছিলাম। আবার গেটের মানে হয় বোঝা, আমি যদি বলি আপনি কি বুঝেছেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড, আপনি বলতে পারেন ইয়েস স্যার আই গট ইট, আই গট ইট। আই আন্ডারস্টুড না বলে, আই আন্ডারস্ট্যান্ড না বলে আপনি কি বলতে পারেন, আই গট ইট। অর্থাৎ গেটের মানে বোঝা, গেটের মানে পাওয়া, গেটের মানে করা, গেটের মানে হওয়া বোঝায়। সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, হি গট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। গেটের মানে খাওয়া, গেটের মানে পাওয়া, গেটের মানে নেওয়া, গেটের মানে ওই যে কি বললাম, পৌঁছানো। তো এরকম 150 থেকে 200 মিনিং দিতে হয়। আর এই হ্যাভ ভার্বটাও সেম হয়েছে, হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে খাওয়া, হ্যাভ মানে করা, অনেক অর্থ দেয়। অনেকগুলো ভার্বের পরিবর্তে এগুলোকে বসানো যায়। এগুলোর টেকনিক যদি ভালোভাবে জানা যায়, তাহলে এগুলো ইউজ করে প্রচুর সেন্টেন্স আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি। এবং সেখানে ওই যে ভোকাবুলারি যে প্রবলেমটা আমাদের ক্রিয়েট হয়, যে আমি ভোকাবুলারি বেশি জানি না বলে কথা বলতে পারি না, এই ভার্বগুলো ভালোভাবে জানা থাকলে ওই আলাদা আলাদা ভোকাবুলারিরও প্রয়োজন পড়ে না অতটা। এবার বলছে দেখেন, প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। এরপর বলছে দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বেজে উঠছিল, ওয়াজ রিঙ্গিং। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, অর্থাৎ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের একটা সেন্টেন্স, এটা হ্যাভ টু প্লাস বি অন। আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। ইজ ওয়েটিং, ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। শোভন বলল, উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি নিয়ে বলল, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের প্রতিটি ধাপে তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। স্ট্যান্ড থেকে স্টুড, এই স্টুড কথাটা কার থেকে আসে? স্ট্যান্ডের পাস্ট ফর্ম, স্ট্যান্ড মানে দাঁড়ানো, অর্থাৎ রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার পথ চলা শুরু করলো যতদূর পর্যন্ত দেখা যায়। তো এই যে সেন্টেন্স গুলো পড়লাম, আগের দিনও একটা পড়েছিলাম, অর্থগুলো বোঝা যায় না যে এটা কোন টেন্সে লেখা আছে, বা আমি যে বাংলাগুলো বলছি আপনাদের সামনে, বাংলাগুলো কি বুঝতে পারেন? জি স্যার। জি স্যার, বোঝা যায়। জি স্যার। বোঝেন না কারা, তারা দেখে একটু বলেন তো, যে আমি বুঝি না এখানে, বা এখানে এই কঠিন ভোকাবুলারিটা আছে যার অর্থ আমি জানি না, এরকম মনে হয় কারো? কঠিন তো না, রেকর্ড ক্লাসটা দেখবেন বারবার। আচ্ছা, আমি স্যার একা একা পড়তে গেলে বোঝা যায়, মানে নিজে থেকে মিনিং বের করতে পারি না, কিন্তু স্যার নিজে পড়তে গেলে এই যে লেট হ্যাভ এগুলাকে প্রবলেম। এগুলো দেখাবো, আমি এক এক করে সব জায়গায় আসবো। হ্যাঁ, ক্লাস নিতে দেন, আমি সব জায়গায় আসবো। এখন আমি আপনাদের এর সঙ্গে আরেকটা বিষয় দেখাবো। এই স্পিকিং এর এই জায়গাটা, এই ফ্লুয়েন্সিটা বা এই জড়তা, এটা দূর করার জন্য আমাদের আর কিছু রুলস পড়তে হবে। সেইগুলো আমি একটু প্রতিদিন আপনাদের, এই যে ক্লাসটা আমি নিচ্ছি এই ক্লাসের পাশাপাশি ওই রুলটা
আসলে কঠিন না, খুবই সহজ বিষয়, টিচারের হেল্প নেওয়া লাগে না, নিজেই পড়লেই পারা যায়। তো সেটা প্রতিদিন ক্লাসের পাশাপাশি আমি একটু করাবো। আর আপনাদের আমি ভোকাবুলারি নিয়ে কাজ করব, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আমি করাবো, অ্যাডভান্স ভোকাবুলারি, আইএলটিএস এর ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো পড়াবো। যখন আমি রাইটিং এর ক্লাস দিব তখন আমি রাইটিং, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্লাসগুলো আপনাদের নিব, প্রচুর ক্লাস, এখনো বহু ক্লাস আপনারা পাবেন, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। তো রাইটিং এর ক্লাস যখন আমি নিব আপনাদের, তখন সেই ক্লাসের পাশাপাশি ভোকাবুলারি পড়াবো। আর তার আগে আমি চাচ্ছি কি, একটু স্পোকেনে আপনাদের ফ্লুয়েন্ট করতে, পারফেক্ট করতে, যাতে করে আপনারা নিজের ভিতরে একটু কনফিডেন্ট পান যে না, আমি ইংরেজিতে এখন মোটামুটি কথা বলতে পারি। কারণ কি, এখানে অনেকেই ভর্তি হয়েছেন একটা বড় স্বপ্ন বা ড্রিম নিয়ে যে আমি ইংলিশে কথা বলা শিখবো, আমার ইচ্ছা আমি ইংলিশে কথা বলবো। এটা সবার একটা বড় স্বপ্ন থাকে, বড় শখ থাকে, ইচ্ছা থাকে। তো আমি আপনাদের এই যে গ্রামাটিক্যাল বিষয়গুলো এতদিন দেখিয়েছি বা কিছু স্পোকেন রুলস দেখালাম, এটা দেখানোর পরে যদি এখন আবার আমি ওই রাইটিং করাই বা অ্যাডভান্স গ্রামার করাই, আপনাদের অতটা ভালো লাগবে না। তার থেকে আমি এই জন্য একটু আমি এখন স্পিকিং নিয়ে কাজ করব আপনাদের। স্পোকেন ইংলিশে কিভাবে ফ্লুয়েন্ট হতে হয়, কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে এক্সপার্ট হবেন, অর্থাৎ কিছু টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া, স্পিকিং প্র্যাকটিস করা, এটা একটু আমি শিখাবো। এটা করতে পারলে জাস্ট আপনি 10টা ক্লাস করেন আর এই 10টা, আপনি স্পিকিং একটা ভালো কনফিডেন্ট পেয়ে যাবেন, ইংলিশে কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন। তো যখন ওই কনফিডেন্টটা পাবেন তখন দেখবেন আপনার আবার আরো পড়তে ইচ্ছা হবে, শিখতে ইচ্ছা হবে, তখন আমি ওই অ্যাডভান্স গ্রামার, অ্যাডভান্স ভোকাবুলারি এবং ফ্রি হ্যান্ড রাইটিং, ওগুলোতে আমি যাব। তার আগে আমি চাচ্ছি কি, স্পিকিং করার জন্য অত কঠিন গ্রামার বা কোনো রাইটিং ভোকাবুলারি দরকার হয় না, স্পিকিং খুবই সহজ একটা বিষয়। বাট আমরা এটা সঠিক স্ট্র্যাটেজি, সঠিক টেকনিক ফলো করে বা মেনটেন করে পড়তে পারি না বা পড়ি না বলে আমরা ডেভেলপ করতে পারি না। যেভাবে শিখাই বা যেভাবে এগোই সেভাবে একটু আপনাদের যেতে হবে। দেখেন, আমি একটা টপিক দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই ফাইলটা আমি পাঠিয়ে দিব। আমাদের কি পজিটিভ হ্যাঁ। আমাদের কি পজিটিভ ভার্বের ক্লাস হয়েছে? আহ না, আপনাদের তো আমি নেইনি মনে হয়, এর আগের ব্যাচে নিয়েছি, আমি নিবো পজিটিভ ভার্ব। নিবেন বলছিলেন। কিছু কিছু ক্লাস আছে যেগুলো আমি রাইটিং এর আগে করাবো বা আমি স্পোকেন এর আগেও করাতে পারি। সেটা হচ্ছে এই পজিটিভ ভার্বের কি প্রবলেম আছে তো এই জন্য বলছিলাম, করালাম লিখবে ভালো সেটা হতো। হচ্ছে এই পজিটিভ ভার্ব, এই দেখেন, এই যে পজিটিভ, এই পজিটিভ ভার্বের ক্লাস আমার আছে। পজিটিভ ভার্ব আপনার, এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কন্ডিশনাল সেন্টেন্স, এই বিষয়গুলো আমার এই স্পোকেনের জন্য কাজে লাগে অনেক, বুঝতে পারছেন? তো এইগুলো আমি করাবো, এর ভিতরেই করাবো, সমস্যা নেই, করতে পারবে। এটা খুবই সহজ, এটা করতে মানে 20 মিনিটের বেশি টাইম লাগে না। এটা কভার করতে আমি অনেক ভালোভাবে পড়াই এই টপিকটা আমার স্টুডেন্টদেরকে। কিন্তু ভুলে তো যাই, কিছুদিন পর হ্যাঁ, ভুলে যাই, যখন করি তখন কি মনে হয়, দেখাবো, কিন্তু পরে আবার ভুলে যাই, দেখাবো। মেক করতে এটা পারি না। এটা নিয়ে দেখি আমি ডিটেলস আলোচনা করবো, সমস্যা নাই। এটা যেমন ক্লোজ নিয়ে হ্যাঁ, এটা ভালো হয়। ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসও আছে, ওইটাও জানতে হবে। ওগুলো অ্যাডভান্স গ্রামার জানতে হবে, সবকিছু সমস্যা নেই, সবই আপনারা পারবেন। তো তার আগে আমি যেটা আপনাদেরকে বলছি, আমাদের একটু স্পিকিং নিয়ে কাজ করতে হবে, স্পিকিং এর বিষয়গুলো একটু দেখতে হবে। আচ্ছা, আমি পজিটিভ ভার্বটা দেখাই দেই আপনাদের এখন, যেহেতু বের করলাম, কারণ এটা আমাদের স্পিকিং এর প্রয়োজন হবে কথা বলতে গেলে। তারপর আমি দেখাচ্ছি, একটু থাকতে পারবেন না টাইম নিয়ে, একটু লং টাইম হলে সমস্যা, ক্লাসটা একটু থাকার চেষ্টা করেন। হ্যাঁ, আমি একটু আমি একটু না দেখাই। স্যার, সমস্যা। ঠিক আছে, একটু ওয়েট করুন, বেশি সময় লাগবে না, তারপর যদি লাগে আর কি। আমি এরপর একটা স্পিকিং দেখাতে চাচ্ছি মেইনলি। তো আমি এটা একটু দেখাই দেই আগে, তাহলে ভালো হবে। এটা অতটা মানে একটু রুলস গুলো একটু কঠিন মনে হতে পারে, বাট জিনিসটা খুব বেশি জিনিস না, খুবই অল্প কিছুর ভিতরে আপনারা কাভার করতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে, যখন বললেন আমি একটু দেখাই দেই। আহ খেয়াল করেন এখানে, জাস্ট একটা মিনিট। এখানে দেখেন লেখা আছে যে কজেটিভ ভার্ব, এই জিনিসটা কি আমাকে বুঝতে হবে। এই পজিটিভ ভার্বটাকে অনেকে প্যাসিভের সঙ্গে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে কি এটা প্যাসিভ ভয়েস, বাট না, প্যাসিভের মতো মনে হয় বা এটা আপনার প্যাসিভের মতো দেখা যেতে পারে, বাট দেখেন, যদি আপনারা একটু এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে আহ নেওয়ার চেষ্টা করেন, তাহলে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, তাহলে নিতে পারবেন ভালোভাবে। যেমন এই জায়গাটাতে কি আছে দেখেন, আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি। আমরা প্রতিদিন কিছু না কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আর কিছু কাজ অন্যকে দিয়ে করাই। সো অন্যকে দিয়ে করানোর ক্ষেত্রেই মূলত পজিটিভ ভার্বের ব্যবহার হয়।
So first of all, you have to know the actual definition of causative verb. I mean, what is causative verb? How can we use this verb in practical sentences? How can we make different kinds of sentences using causative verb? So for making different kinds of English sentence, you need to know some structure of causative verb. Causative verbs are mainly two types. First one is causative in real mood and second one is causative in assistant mood. So you have to know that what is causative in real mood. মনে করেন আমি আমি যদি আপনাকে বলি যে আমি একটা পাখি দেখি, এই সেন্টেন্সটার ইংলিশ কি আপনারা বলেন? আমি একটা পাখি দেখি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ইংলিশে আমি কিভাবে বলবো? আমি একটা পাখি দেখি, আই সি এ বার্ড, মানে আমি একটা পাখি দেখি। এখন বলেন তো, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন একটা গাছের ডালে পাখি বসে আছে, আপনার সাথে একটা ফ্রেন্ড আছে, আপনি তাকে বলছেন যে আমি তোমাকে এখন একটা পাখি দেখাবো। এটাকে ইংলিশে কিভাবে বলবো? আমি তোমাকে এখন একটা পাখি দেখাবো, কিভাবে বলবো? তাহলে দেখেন, কথাটা বোঝেন। লার্ন মানে কি বলেন তো? লার্ন মানে শেখা। আমি যদি বলি আমি ইংরেজি শিখি, এই কথাটার ইংলিশ কি? আই লার্ন ইংলিশ, তাই না? কিন্তু আমি যদি বলি আমি ইংরেজি শেখাই, অর্থাৎ আমি আরেকজনকে শেখাই, তখন কি বলি? আই টিচ ইংলিশ। আমরা বলি না, যারা শিক্ষক, যারা শিখায় তারা টিচার, অর্থাৎ টিচ মানে শেখানো, লার্ন মানে শেখা। লার্ন এটা হচ্ছে আমার একটা ভার্ব, এটার রিয়েল পজিটিভ মোড হচ্ছে টিচ, মানে অন্যকে শেখানো, অর্থাৎ একটা কাজ নিজে শেখা, একটা কাজ অন্যকে শেখানো। তো এরকম অনেক ভার্ব আছে ইংলিশে যেগুলো রিয়েল পজিটিভ, আবার হাজার হাজার ভার্ব আছে যার কোনো পজিটিভ মুড নেই। মনে করেন আমি বিষয়টা বুঝি, আই আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, কিন্তু আমি যদি বলি আমি এই বিষয়টি তোমাকে বোঝাবো, এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? মনে করেন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাওয়াবো, এটার ইংলিশ কি? আমি তোমাকে ভাত খাওয়াবো, আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াবো, এটার ইংলিশ কি? বলতে পারবেন কেউ? আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াবো, এই ইট এর পজিটিভ একটা ফর্ম আছে, ফিট। I will be eating rice. এই দেখেন, এই যে একজন বললো আই উইল বি ইটিং রাইস, দেখছেন? কিন্তু এই ইটের একটা পজিটিভ ফর্ম আছে, ফিট। তাহলে এইভাবে আমার হাজার হাজার ভার্বের পজিটিভ ফর্ম নেই। So you have to understand about all these things of positive verb. Someone thinks that it is the, I mean, this structure is likely to the same structure of passive, but it is actually not the structure of passive. Here subject is active and subject does the work. But in the passive voice, you will get that subject doesn't any kinds of work, right? So you have to understand firstly that it is called causative verb and subject makes the work to the object, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করায়। অর্থাৎ এই সেন্টেন্সে আমার দুটো ভার্ব, দুটো সাবজেক্ট, যদি আমি খুব ভালোভাবে আপনাকে বলি, এরকম একটা অবস্থা থাকে। ডাক্তার রোগীটিকে ওষুধ খাওয়াবে, এই সেন্টেন্সটা বোঝেন। ডাক্তার রোগীটিকে ওষুধ খাওয়ালো। এখন ডাক্তার কি রোগীকে ওষুধটা গালে তুলে খাওয়ায় দেয়? ডাক্তার কি বলে ওষুধ খাও, খায় কে? রোগী নিজে খায়। অর্থাৎ ওষুধটা কিন্তু রোগী খায়, ডাক্তার খেতে বলে। কিন্তু আমি বলছি কি যে ডাক্তার এই রোগীকে এই ওষুধটা খাইয়েছে, কিন্তু ডাক্তার কি হাতে ধরে খাওয়ায়? ডাক্তার বলে, কাজটা করে কে? রোগী। অর্থাৎ একজন আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় পজিটিভ ভার্ব। সো পজিটিভ ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক অফ ইংলিশ গ্রামার as well as speaking. When you will speak in English, you need to use that kinds of verb in many practical situations. So first of all, you have to know the actual sense of causative verb. Here you can see there are two types of causative: causative in real mood and causative in assistant mood. So what is causative in real mood? Here you can see two kinds of verb: show, see; teach, learn; inform, know; feed, eat; remind, remember; dance, drink. Okay, so for example, if you say that I remind you about this matter, can you say what's the actual Bengali meaning of this sentence? I remind you about this matter. What is the actual meaning of this sentence? I remind you about this matter.
তোমাকে আমি তোকে মনে করিয়ে দিলাম, আমি তোমাকে মনে করিয়ে দিলাম। Good, thank you. But if I tell you that I remember about this matter, I remember about this matter, তাহলে আমি এই বিষয়টি স্মরণ করি বা মনে করি, বাট আই রিমাইন্ড, আমি তোমাকে স্মরণ করাই। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? সো দিজ আর দ্য রিয়েল মুড অফ পজিটিভ and these are the assistant mood of positive. Sorry, these are the real mood of positive. I mean, আমি তোমাকে বিষয়টা জানাবো। আমি জানি যে জানা ইংরেজি নো, নো মানে জানা, বাট ইউ ক্যান নট সে আই নো অ্যাবাউট দিস ম্যাটার। এর মানে হয় আমি বিষয়টা জানি, বাট আমি জানাই, আই ইনফর্ম ইউ অ্যাবাউট দিস ম্যাটার। সো এইগুলো কিছু কিছু ভার্বের রিয়েল পজিটিভ আমার থাকে, বাট হাজারো ভার্ব আছে যার রিয়েল পজিটিভ থাকে না। যেমন ওই যেটা বললাম না, আমি এখন তোমাকে বিষয়টা বোঝাবো, ইংলিশ কি হবে? আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এর কোনো পজিটিভ নেই। যেমন লার্ন এর পজিটিভ টিচ, সি এর পজিটিভ শো, নো এর পজিটিভ ইনফর্ম, ইট এর পজিটিভ ফিড, রিমেম্বার এর পজিটিভ রিমাইন্ড। আমার লার্ন এর কোনো, সরি, আন্ডারস্ট্যান্ড এর কোনো পজিটিভ নেই। এখন আমি কি করব? এই জায়গাটাতে অ্যাসিস্ট্যান্ট পজিটিভের ব্যবহার করতে হবে। দেখেন কি বলছি, ইংরেজিতে এমন অনেক সিম্পল ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম নেই। সেই সকল সিম্পল ভার্বের পূর্বে পাস্টিভ ভার্ব মেক, হেল্প, লেট, গেট, হ্যাভ এর সাহায্যে তাদেরকে পজিটিভ করা যায়। এই সকল ভার্ব গুলোকে আমরা পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলি। যেমন কি কি বলছি? মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। যেমন আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝা, মেক আন্ডারস্ট্যান্ড মানে অন্যকে বোঝানো। কথাটা বোঝেন? এই জিনিসগুলো আমাকে করা শিখতে হবে। সো আই এম টেলিং ইউ এগেইন দ্যাট when you will make different kinds of English sentences, you have to use so many assistant mood of positive verb, but you have to focus on the actual structure of causative. First of all, for making any kinds of sentences, you need to use two subjects as well as two verbs. Okay, after that you have to focus on what kinds of causative verbs are you using in your sentences. It maintains a dimension, it maintains a level. What is the actual level? Here you can see make equal to take an action creating force. Make equal to take an action creating force. If I talk about get equal to convincing someone. If I talk about have equal to uh, uh, to to maintain or to perform on some general responsibility. Okay, so you have to know that in which situation, in which condition, what kinds of causative will I use in my actual sentences. So first of all, here you can see, আপনাকে বুঝতে হবে যে আমার কথাটা বুঝবেন। পজিটিভের মানে হচ্ছে একটা লোক আরেকটা লোককে দিয়ে একটা কাজ করাবে, একটা লোক আরেকটা লোককে দিয়ে একটা কাজ করাবে। সেই কাজটা করানোর ধরনটা কেমন? যদি সে জোর করে করায়, মেকের ব্যবহার; যদি একটু বুঝিয়ে শুনিয়ে করায়, গেটের ব্যবহার; যদি সিম্পলি বা আরো কম মানে সাধারণভাবে বলে করায়, হ্যাবের ব্যবহার। যেমন দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। এখানে স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন বা থিংস প্লাস ভার্ব ওয়ান। সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে আমার মেইন সাবজেক্ট। এরপরে মেক, এই মেক মানে কি? অন্যকে কাজ করানোর জন্য আমি এটা ব্যবহার করতেছি। এরপর ব্যক্তি বা বস্তু, মানে এই জিনিসটা হচ্ছে যে কাজ করবে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। এরপরে আমার আরেকটা ভার্ব বসবে, অর্থাৎ এই ব্যক্তি বা বস্তু যে কাজটা করবে সেই কাজটা আমাকে এখানে বসাতে হবে V1 এ। এই জিনিসটার উপর ফোকাস রাখেন। দা ডক্টর মেড দ্য পেশেন্ট টেক দ্য মেডিসিন। এগুলো দেখতে একটু আনকমন, আনকরা লাগতে পারে, বাট এটা রিয়েল স্ট্রাকচার। কি বলছে এখানে? ডাক্তার রোগীটিকে ওষুধ খেতে জোর করেছিল। সাবজেক্ট দা ডক্টর, মেড এটা মেকের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দা পেশেন্ট এটা আমার অবজেক্ট, এই অবজেক্ট আবার আরেকটা কাজ করতেছে। কি করতেছে? ওষুধ খাচ্ছে। তাহলে এইটা আবার প্রেজেন্ট ফর্মে হবে, টেক দ্য মেডিসিন। শিক্ষকটি আমাদেরকে কঠোর পরিশ্রম করতে জোর দেয়। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক ভেরি হার্ড। তাহলে সাবজেক্ট দ্য টিচার, পজিটিভের অ্যাসিস্ট্যান্ট ফুড মেক, আস এটা হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ আমরা আমরা কি করব? কাজ করব বা পরিশ্রম করব। ওয়ার্ক ভেরি হার্ড, তো আই মেড দ্য মেশিন ওয়ার্ক, আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম। হি ডাজ নট মেক দ্য ট্রি গ্রো আপ ইজিলি, সে গাছটিকে সহজে বাড়তে দেয় না। তাহলে এইখানে কিন্তু আমার আরেকটা অবজেক্ট আছে, তারপরে আমার ভার্ব আছে এই আস, এরপরে আমার ভার্ব ওয়ার্ক।
এই দ্য মেশিন, এরপরে আমার ভার্ব ওয়ার্ক, দ্য ট্রি, এরপরে আমার ভার্ব গ্রো আপ। এরকম সাবজেক্ট একজন থাকবে, তারপরে পজিটিভের অ্যাসিস্ট্যান্ট মুড গুলো ব্যবহার হবে, অর্থাৎ সেই সাবজেক্টটা যে বলুন স্যার। যে অবজেক্টে থাকবে তাকে দিয়ে কাজ করাবে। বলুন স্যার, হ্যাঁ বলেন। হচ্ছে যে একই সিম্পল সেন্টেন্সে দুইটি যদি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে না? এখানে তো দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়ে গেছে, কে তাই না? বলছে একই সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে? কে বলছে আইএনজি হবে? ওরকম কোনো কিছু না, এটা আলাদা ক্লজ, আলাদা ক্লজ, আলাদা সাবজেক্ট, আলাদা ভার্ব, ওইরকম না। দেখেন আগে, বোঝেন, এগুলো বোঝেন আগে। এটা ওই 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 ধরনের না। বোঝেন আগে কি বলছি, যেটা যেভাবে বলছি আগে সেভাবে দেখেন, আগের কথা বললেন না। দেখেন, পজিটিভ ভার্ব গেটের ব্যবহার আমার এখানে পজিটিভে মূলত স্টুডেন্টরা প্রবলেম ফেস করে কোথায় জানেন? এটা অ্যাডভান্স গ্রামারের টপিক, কিন্তু আমি আবারও বলছি, এই সাবজেক্টের পরে বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট পজিটিভ যখন বসবে, অ্যাসিস্ট্যান্ট পজিটিভ বসার পরে আমার এই যে পার্সন বা থিংস, এর পরে যে ভার্ব, এই ভার্বটা সব সময় এরকম বি ওয়ান হয় না। যেমন দেখেন, গেটের ক্ষেত্রে কি হচ্ছে, গেটের মানে হচ্ছে যে কনভিন্সিং অর ইনকারেজিং সামওয়ান, অর্থাৎ কাউকে একটু বোঝানো, কনভিন্স করা, ইনকারেজ করা। সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, মানে টু প্লাস ভি ওয়ান। অর্থাৎ এই জায়গাটা আমাকে বুঝতে হবে, একজন সাবজেক্ট আমার থাকবে যে আরেকজনকে দিয়ে কাজ করাবে। তো ওই যে আরেকজনকে দিয়ে কাজ করাবে, মানে আরেকজন যে লোকটা, সেটা কোনো ব্যক্তিও হতে পারে বা বস্তুও হতে পারে। মনে করেন আমি যন্ত্রটি দিয়ে কাজ করালাম। আমি একটা মেশিন যদি আমি স্টার্ট করি, মনে করেন একটা মেশিন আমি স্টার্ট করলাম, ফর এক্সাম্পল সেটা ধান মাড়াই করা একটা মেশিন। এখন স্টার্ট করলে তার ভিতরে যদি আমি ধান দেই, তাহলে ওই মেশিনেই কিন্তু ধানটা মাড়াই করে দিচ্ছে। আমি মেশিন স্টার্ট করে রেখে দিছি, মাড়াইটা কে করতেছে বলেন তো? মেশিন না? আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে ওই মেশিনটা কি? মেশিন কিন্তু একটা বস্তু। ওই বস্তু মানে ওই যন্ত্রটা কিন্তু কাজ করে দিচ্ছে, দেয় না নাকি? বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। হ্যাঁ। তাহলে ওই অবজেক্টটা আমার ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, যে পরের কাজটা করবে। এখন যদি দেখেন গেটের পরে অবজেক্টটা বস্তুবাচক, তাহলে ভি3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাট যদি দেখেন ব্যক্তিবাচক, তাহলে টু প্লাস ভি ওয়ান হয়, অর্থাৎ ইনফিনিটিভ বা টু প্লাস ভি ওয়ান যেটা, এটা হয়। যেমন লেটস মানে লেটাস, চলো আমরা, গেট রানা, অর্থাৎ রানাকে দিয়ে করাই। জাস্ট এতটুকু বাংলা অর্থ হচ্ছে চলো আমরা রানাকে দিয়ে করাই, কি করাবো? টু পারফর্ম প্রপারলি। অর্থাৎ এখানে একটা ওয়ার্ক হবে, অর্থাৎ একটা নাউন আসবে। লেটস গেট রানা টু পারফর্ম ওয়ার্ক প্রপারলি। এই রানাটা আমার ব্যক্তিবাচক অবজেক্ট, এই জন্য টু প্লাস ভি ওয়ান হচ্ছে টু পারফর্ম। কিন্তু এখানে যদি বস্তুবাচক থাকতো, তাহলে ভি3 হতো। যেমন লেটস গেট আওয়ার কার ওয়াশ নাইসলি, চলো আমাদের গাড়িটিকে সুন্দরভাবে ধৌত করাই। অর্থাৎ আওয়ার কার, এটা আমার সাবজেক্ট। তো গেটের পজিটিভ ভার্ব গেটের ব্যবহার যখন হবে, গেটের ব্যবহার হলে তারপরে আপনার যদি এই বস্তুবাচক অবজেক্ট থাকে, তখন আমার যে ভার্বটা বসবে সেটা হচ্ছে ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। বাট ব্যক্তিবাচক অবজেক্ট হলে টু প্লাস ভি ওয়ান হবে, টু প্লাস ভি ওয়ান। এরপর দেখেন, আই গেট মাই ক্লোথ ওয়াশ বাই সামওয়ান, আমি আমার জামা কাপড় কাউকে দিয়ে পরিষ্কার করাই। আই গেট মাই ক্লোথ, এটা আমার কি? বস্তুবাচক অবজেক্ট। তাহলে ওয়াশড, ওয়াশড এর পরে যে ওয়ার্ডটা আমার বসতেছে, এটা ভি3। কিন্তু ওইখানে যদি গেটের পরে ব্যক্তিবাচক থাকতো, যেমন এই কথাটাকে এইভাবেও লেখা যায়, আই গেট সামওয়ান টু ওয়াশ মাই ক্লোথ, অর্থাৎ আমি কাউকে দিয়ে আমার কাপড়টা পরিষ্কার করা। তো ওই গেটের পরে সামওয়ান আছে, এটা ব্যক্তিবাচক, এই জন্য টু ওয়াশ। বাট গেটের পরে মাই ক্লোথ যদি থাকে, এটা বস্তুবাচক, তাহলে ভি3। তাহলে আমি কি বললাম? পজিটিভ ভার্ব অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পজিটিভ হিসাবে আমি যখন গেট ভার্বকে ব্যবহার করব, তখন অবজেক্টের পরে যে ভার্বটা বসাবো, অর্থাৎ অবজেক্ট যদি ব্যক্তি হয়, তাহলে পরের ভার্বটা ইনফিনিটিভ হবে, টু প্লাস ভি ওয়ান। অবজেক্ট যদি বস্তু হয়, তাহলে ভি3 হবে, আর পাস্ট পার্টিসিপল। আমি বুঝবো কিভাবে কখন গেট হবে কখন মেক হবে? যখন একটা সাবজেক্ট আরেকটা আরেকটা লোককে দিয়ে কাজ করাবে, অবজেক্টকে দিয়ে যখন কাজ করাবে, তখন সেই কাজ করানোর ধরনটা কেমন। যদি জোর করে কাজ করায়, তাহলে আমার মেকের ব্যবহার। যদি একটু বুঝিয়ে শুনিয়ে কাজ করায়, তাহলে আমার গেটের ব্যবহার। এই হচ্ছে
মেইন বিষয়। এরপর দেখেন পজিটিভ ভার্ব রূপে হ্যাভ এর ব্যবহার। এটা আরো কম বোঝাবে, অর্থাৎ সিম্পলি হ্যাভ ইকুয়াল শোয়িং সামওয়ান জেনারেল রেসপন্সিবিলিটি। যেমন এই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো টেন্স অনুযায়ী বসাবেন। সাবজেক্ট থার্ড পারসন হলে হ্যাজ বসে, পাস্ট টেন্সে হলে হ্যাড বসে, আদারওয়াইজ হ্যাভ। তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ এই হ্যাভ এর ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে ভি ওয়ান হবে, বস্তুবাচক অবজেক্ট হলে ভি থ্রি। গেটের ক্ষেত্রে ছিল ব্যক্তিবাচক অবজেক্ট হলে টু প্লাস ভি ওয়ান, বস্তুবাচক অবজেক্ট হলে ভি থ্রি। আর মেকের ক্ষেত্রে ছিল আপনার ব্যক্তি হোক বা বস্তু হোক যাই হোক না কেন ভি ওয়ান। কিসে? পরের যে অবজেক্ট ওর পরের ওই ভার্বটার কথা বলছে। যেমন মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। তাহলে মাই মাদার সাবজেক্ট, ইনি কাজ করতেন, কাকে দিয়ে করাতো? আমাকে খাওয়াতো, মানে দুধ আমি তুলে খেতাম, কিন্তু খাওয়াতো কে? আমার মা। তাহলে মাই মাদার হ্যাড মি, আমার মা আমাকে ড্রিঙ্ক মিল্ক এভরিডে। দেখেন এই যে ওয়ার্ডটা আমি এখানে লিখছি, এই ওয়ার্ডটা লেখার কারণ কি? ড্রিঙ্ক মানে খাওয়া, আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি, কিন্তু আমার মা আমাকে পান করাতো। এটা বলতে গেলে আপনার ওই পজিটিভ ভার্ব হ্যাড এর ব্যবহার করতেছে। কিন্তু ড্রিঙ্কের একটা পজিটিভ ফর্ম আছে, এটা হচ্ছে ড্রেন্স। এখন সবাই তো নাও জানতে পারে যে এই ভার্বটা রিয়েল পজিটিভ ড্রেন্স। যেমন লার্ন মানে শেখা, এর পজিটিভ টিচ। এখন আপনি যদি না জানেন যে টিচ মানে অন্যকে শেখানো, আমি বলছি যে আই টিচ ইউ, আমি তোমাকে ইংরেজি শেখাই, বা আই উইল টিচ ইউ, আমি তোমাকে ইংরেজি শেখাবো। এখন আমি যদি না জানি যে টিচ মানে অন্যকে শেখানো, তাহলে আমি শুধু লার্ন দিয়ে ওই কথাটাকে কিভাবে এক্সপ্রেস করব যে আমি তোমাকে ইংরেজি শেখাবো? ইংলিশটা হবে আই উইল মেক ইউ লার্ন ইংলিশ, অর্থাৎ আমি তোমাকে ইংরেজি শেখাবো। বুঝতে পারছেন? এটা যদি আমি একটু কম জোর প্রয়োগ করে বলি, তখন আই উইল গেট ইউ টু লার্ন ইংলিশ। এরপর আমি হ্যাভ দিয়েও বলতে পারি যে আই উইল হ্যাভ ইউ লার্ন ইংলিশ। এই সবগুলো কথার মানে হচ্ছে আমি তোমাকে ইংরেজি শেখাবো। বাট মেক গেট হেল্প ব্যবহার করে আমি এটা বোঝাবো যে আমি তোমাকে কিভাবে শেখাবো, শেখানোর ধরনটা কেমন হবে। যদি জোর করে শেখাই মেক, একটু কম জোর করলে গেট, তারপরে আরো কম জোর করলে কি? আমার হ্যাভ। কিন্তু আমি তো জানি যে লার্নের পজিটিভ টিচ, তো আমি যদি বলি যে আই উইল টিচ ইউ, আমি শেখাবো, খুব সহজে হয়ে যায়। কিন্তু যারা জানি না, আমরা হাজার হাজার 12,000 পজিটিভ মুড নেই বা আমরা জানি না, তখন এই ভার্ব গুলোর অ্যাসিস্ট্যান্ট পজিটিভের হেল্প নিয়ে করতে হয়। অর্থাৎ আপনি যদি এই কথাটাকে জাস্ট এটা বলতেন মাই মাদার ড্রিঙ্কস মিল্ক এভরিডে, আমার মা আমাকে দুধ খাওয়ায়, ড্রিঙ্কের পজিটিভ হচ্ছে ড্রেন্স। এখন এটা আপনি জানেন না, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। এখানে যেটা দেখা আছে মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়েছিল। দেখেন এগুলো খুবই প্র্যাকটিক্যাল, আমাদের ডে টু ডে লাইফে স্পোকেন ইংলিশে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ এগুলো আমাদের প্রচুর কিন্তু ব্যবহার করি আমরা বাংলায়। বাট এই সমস্ত স্ট্রাকচার ভালোভাবে না জানার কারণে ইংলিশে সঠিকভাবে এই কথাগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি না। অর্থাৎ রিনা রিতাকে দিয়ে ক্লিনটা পরিষ্কার করিয়েছিল। হ্যাড আছে পাস্ট টেন্স, ক্লিন আমার মানে আমার এই হ্যাডের পরে মানে আমার এই অবজেক্টটা হ্যাভ এর এর ক্ষেত্রে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে বি ওয়ান, এই জন্য এখানে ক্লিন বি ওয়ান, কিন্তু বস্তুবাচক হলে ভি থ্রি। যেমন হি হ্যাজ হিজ হেয়ার কাট, সে তার চুল কাটিয়েছিল। এখন চুল কিন্তু মানুষ নিজের চুল নিজে কাটে না, চুল সেলুনে কাটে। বাট আমরা বলি না আমি চুল কেটে এসেছি, এইমাত্র সেলুন থেকে চুল কাটালাম, চুল কাটলাম, চুল কেটে এসেছি। কারণ আমার চুলকে আমি কাটি, আরেকজন কেটে দেয়। এখন এই চুলটা আমার কি? বস্তুবাচক, এই জন্য আমার এখানে কাট ভীতি। এটা বোঝা যাবে না ওইভাবে, কারণ কাট ভার্বের তিনটা ফর্মই কাট, ভি ওয়ান ও কাট, ভি টু ও কাট, ভি থ্রি ও কাট। কিছু কিছু ভার্ব আছে আপনারা জানেন যার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটাই সেম হয়। হ্যাঁ, যেমন পুট পুট পুট, কাট কাট কাট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, অনেক ভার্ব আছে। এরপর দেখেন পজিটিভ ভার্ব রূপে লেটের ব্যবহার। এই লেট শব্দটা কিভাবে ব্যবহৃত হয়? একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি, পারমিশন দেওয়া অর্থে পজিটিভ ভার্ব লেট ব্যবহৃত হয়। অর্থাৎ লেট হচ্ছে আহ আমার আরেকজনকে অনুমতি দিবে, পারমিটিং অর অ্যালোয়িং সামথিং টু কমপ্লিট এনি টাস্ক। সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট হোক, আমার ভি ওয়ান হবে, মেকের মতো। এই পর্যন্ত আবার এটা বোঝেন, পজিটিভ ভার্ব মানুষ পারে না শুধু এই স্ট্রাকচার গুলো না বোঝার কারণে। অ্যাসিস্ট্যান্ট পজিটিভ হিসেবে আমার মেক, গেট, লেট, হ্যাভ, হেল্প এগুলো ব্যবহার হয়। আমার সাবজেক্ট আরেকজনকে দিয়ে কাজ করাবে, করাতে গেলে এই অ্যাসিস্ট্যান্ট গুলো ব্যবহার করবে। এখন এগুলো যখন ব্যবহার করবে, তখন মেক ভার্বের ব্যবহারের পর আমি যে অবজেক্টটা বসাবো সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক,
তার পরের ভার্বটা ভি ওয়ান হবে, অর্থাৎ সেই ব্যক্তি বা বস্তু যে কাজটা করবে সেটা ভি ওয়ান হবে। আর যদি গেট হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে 2+V1, বস্তুর ক্ষেত্রে V3। আর যদি গেটের পরে কি বললাম, হ্যাভ হয়, তাহলে ব্যক্তির ক্ষেত্রে V1, বস্তুর ক্ষেত্রে V3। আর যদি লেট হয়, এটা ওই মেকের মতো, ব্যক্তি হোক বা বস্তু হোক V1। যেমন হি লেটস হার গো অ্যাব্রোড, বাংলা অর্থ কি, সে তাকে বিদেশে যেতে দেয়, মানে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। সাবজেক্ট হি, ভার্ব লেট, সে তাকে দেয়, অর্থাৎ আরেকজনকে দিয়ে কাজ করাচ্ছে। হার মানে কি, সে তাকে, অর্থাৎ হি মানে ছেলে, হার মানে শি এর অবজেক্টিভ ফর্ম মেয়ে, কি করে, তাকে বিদেশে যেতে যায়। এরপরে ভার্ব, অর্থাৎ এই ভার্বটা আমার প্রেজেন্ট ফর্মে হবে, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক। যেমন আই লেট হিম কাম হোম, আমি তাকে বাড়ি আসতে দিই, বাংলা অর্থ কি, আমি তাকে বাড়ি আসতে দিই। হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লোলি, সে গাড়িটিকে আস্তে চলতে দেয়। হি ইজ লেটিং দিস কার ড্রাইভ স্লোলি, সে গাড়িটিকে আস্তে চলতে দেয়। এবার দেখেন হ্যাবের ব্যবহার। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য বা হেল্প করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে পজিটিভ ভার্ব হেল্পের ব্যবহার হয়। অর্থাৎ হেল্প তো সাহায্য তো আর বস্তুকে করা যায় না, সাহায্য ব্যক্তিকেই করতে হয়। এখানে যাই হোক না কেন সবসময় ব্যক্তিবাচক অবজেক্ট হবে। তো অবজেক্ট ব্যক্তিবাচক হলে আমার পরের যে ভার্বটা ওটা V1-এও লেখা যাবে, বা 2+V1-এও লেখা যাবে, অর্থাৎ ইনফিনিটিভেরও ব্যবহার করা যাবে বা জাস্ট প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা যাবে। যেমন মাই মাদার হেল্পস মি টু রান মাই বিজনেস ওয়েল, আমার মা আমাকে আমার ব্যবসা ভালোভাবে চলতে সাহায্য করে। মাই মাদার সাবজেক্ট, হেল্পস এটা আমার ভার্ব মি, এরপরে 2+V1 দিছে, অর্থাৎ ইনফিনিটিভ। অথবা এটা বলা যায় মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল, অর্থাৎ V1-ও দেওয়া যায়। The new teacher helped the students to overcome the problem, or you can say the new teacher helped the students just overcome the problem. তাহলে এই বিষয়গুলো আমাকে একটু বুঝতে হবে। জাস্ট এই পাঁচটা স্ট্রাকচারের বাইরে আর কিছু না। একসঙ্গে একটু এক নজরে পাঁচটা স্ট্রাকচার দেখেন, আমি আবারও বলছি, মনে রাখেন। প্রথমে পজিটিভ ভার্বের মেইন বিষয়টা হচ্ছে আমি একটা সাবজেক্ট বসাবো, সেই সাবজেক্ট একটা কাজ আরেকজনকে দিয়ে করাবে, অর্থাৎ আমার অবজেক্ট বলবে, বাট অবজেক্ট বসানোর আগে আমার সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। সেই ভার্বটা হবে এই অ্যাসিস্ট্যান্ট পজিটিভ গুলো, সেগুলো কি, মেক, গেট, লেট, হেল্প আর হ্যাভ। এগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে বসে। খুব জোর করে অন্যকে দিয়ে কাজ করালে মেকের ব্যবহার হয়, বাট সেই জায়গাটাতে অন্যকে দিয়ে যে কাজ করাবো, আমার অবজেক্টের পরে, অর্থাৎ সাবজেক্ট একজন বসবে যে কাজটা করাবে, তারপরে মেক ভার্বটা বসালাম, তারপরে যে কাজটা করবে তার নামটা আমি বসালাম, বসানোর পর সেই মানুষটা যে কাজটা করবে সেই ভার্বটাকে আমার বসাতে হবে। তো সেই ভার্বটা আমার মেকের ক্ষেত্রে ওই অবজেক্ট বস্তুবাচক হোক বা বিষয়বাচক হোক, আমার ভি অনে হবে। বাট গেট যদি আমি ব্যবহার করি তাহলে ব্যক্তিবাচক হলে 2+V1 ইনফিনিটিভ, বস্তুবাচক হলে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর আমি যদি আহ হ্যাবের ব্যবহার করি, ব্যক্তিবাচক হলে V1, বস্তুবাচক হলে V3। আমি যদি লেটের ব্যবহার করি, ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন V1। আর আমি যদি হেল্পের ব্যবহার করি, 2+V1-ও বসানো যায় বা জাস্ট V1-ও বসানো যায়। এই হচ্ছে পজিটিভের স্ট্রাকচার। আমার কথাগুলো, বা এটা একটু অ্যাডভান্স গ্রামার টপিক, একবারে হয়তো অনেকে বুঝতে পারবেন না বা নিতে পারবেন না, তারপরেও যে ধারণাটা দিলাম বা যে জিনিসগুলো বললাম, বুঝতে কি পারছেন কোনো কিছু? জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। এটা একটু অ্যাডভান্স স্যার গ্রামার। একটু বোঝা গেছে, কিন্তু এগুলোর উপরে আরেকটা ক্লাস করলে ভালো হয়। এগুলোর উপরে আরেকটা ক্লাস আমি নিব। এটা হচ্ছে আপনাকে আমি কিছু বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করতে দিব, পজিটিভ রিলেটেড সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, প্র্যাকটিক্যাল কিছু সেন্টেন্স। সেগুলো যদি দেখাই তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে। আমি আপনাদের পাঠিয়ে দিব, নিজেরা করবেন, দেন নেক্সট ক্লাসে আমি সেটা সলভ করে দিব। বুঝতে পারছেন কি বললাম? জাস্ট এই ফাইলটা আমি দিয়ে দিব, এটা একটু দেখবেন। আর আমি কিছু বাংলা সেন্টেন্স দিব, 20টার মতো সেন্টেন্স আছে এই পজিটিভের উপর, প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেটা নিজেরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন, একটু দেখবেন পারেন কিনা। দেন নেক্সট ক্লাসে আমি সেটা সলভ করে দিব। কথা ক্লিয়ার কি বললাম? জি স্যার, জি স্যার। ওকে, জি তো স্যার। এখন আমি আরেকটা বিষয় আপনাদের একটু দেখাবো বা দেখাতে চাচ্ছি। আমি মেইনলি স্পিকিং নিয়ে কাজ করবো, এই জিনিসগুলো আমি শেষে দেখাতে চাইছিলাম, বাট এই একজন বললো তাই আমি এখন দেখাই দিলাম। এটা বেশি বড় না, ছোট একটা টপিক, এই জন্য বললাম না 20 মিনিট লাগে। একটু নিজেরা করে ফেলবেন। আমি এখন একটু স্পিকিং নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। আর আমি যে কনভারসেশন করতে বলছিলাম বা আগের দিন একটা কনভারসেশন আমি দিয়েছিলাম, ওইটা কেউ করেছেন বা পরেরটা কেউ প্র্যাকটিস করার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন যে সেন্স ধরতে পারেন কিনা বা বাংলা থেকে ইংলিশ করতে পারেন যেটা কিনা? প্র্যাকটিস করা ছিল ওইটা প্র্যাকটিস করছিলাম বাসায়। তো ওইটাই করছেন, আরেকটা পরেরটা মেসেজ দিছিলেন আপনি ভাই, আমাদেরকে সবাই মনে হয় দিচ্ছেন, আমার কাছে আসছে যে তো ল্যাঙ্গুয়েজ
তো ল্যাঙ্গুয়েজ ক্লাব পেয়ে যাবেন, একটু ওয়েট করেন, আপনাদের সবাই ওই টাকাগুলো পে করতেছে তো একসঙ্গে আমি করে নিব, কারণ প্রায় সবার পে করা হয়ে গেছে, যারা করেননি দু একদিনের ভিতর দিয়ে দিবে, দিলে তাহলে আমার সুবিধা হবে একসঙ্গে করতে, আলাদা আলাদা করতে গেলে আবার ঝামেলা, এই জন্য আমি একটু ওয়েট করতেছি, ওটা নিয়ে টেনশন করতে হবে না, আমরা স্পিকিং তো শুরু করবোই। তো দেখেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ঢুকতে গেলে যারা অ্যাডভান্স লেভেল ওদের সঙ্গে আপনারা পারবেন না যদি না নিজেরা প্রেজেন্টেশন দেন। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আগে প্রেজেন্টেশন দেওয়াইনি, তো এটা একটু বোঝেন আমি কি বলছি। এখানে একটা টপিক আছে, এই টপিকটাই দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, এখানে মেইন কথা হচ্ছে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে, এবং ইংলিশে স্পিকিং করা বা কথা বলা কঠিন কিছু না, খুব সহজে কথা বলা যায়, এবং কথা বলতে গেলে এই টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে। এতে বেনিফিটটা কি, টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারলে আমার কিন্তু প্রচুর স্টুডেন্ট এই প্রেজেন্টেশন গুলো দেয়, স্পিকিং করে কথা বলে। টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারলে কি হবে, আপনি একটা সেন্টেন্সের, আমি প্রথমত এই যে টপিকটা আছে এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই অ্যান্সারটাকে আমি পড়বো, আমরা অ্যানালাইসিস করবো, এগুলো নিয়ে আমি আগেও বলছি, এই অ্যান্সারটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং গুলো কি। অ্যানালাইসিস করার পর এই প্রত্যেকটা সেন্টেন্সের আমি অ্যাকচুয়াল টেন্সটা, ভয়েসটা বা মডেলে থাকলে সেইটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেটা আইডেন্টিফাই করার পরে আমরা কি করব, সেটার পর আমরা আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এই টপিকের এগেইনস্টে এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো ধরে আমরা নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন দিব, আমাদের নিজেদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অর্থাৎ আপনারা এখানে এমন কেউ নেই যারা কোনোদিন বই মেলা ভ্রমণ করেননি, বা যারা কোনোদিন আহ বই মেলা না হোক, যদি আপনি কোনো বৈশাখী মেলা ভিজিট করে থাকেন, যদি আপনি কোনো বাণিজ্য মেলা ট্রেড ফেয়ার ভিজিট করে থাকেন, বা কোনো বৃক্ষ মেলায় গিয়ে থাকেন, এনি কাইন্ডস অফ ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, ইউ হ্যাভ টু ডেসক্রাইব, ইউ হ্যাভ টু শেয়ার ইউর ওন এক্সপিরিয়েন্স। অর্থাৎ কি কি করে আপনি কোন দিন বা কবে একটা মেলায় গিয়েছিলেন, পুরনো কোনো স্মৃতি থাকলে বলবেন, রিসেন্ট কোনো এক্সপিরিয়েন্স থাকলে বলবেন। অর্থাৎ আপনার মনের কথাগুলোকে যেগুলো আপনি বাংলায় ভাবতে পারেন, বাংলায় বলতে পারেন, ইংলিশে কনভার্ট করার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট 10টা টপিকের উপর আপনি এইভাবে প্রেজেন্টেশন দেন, দেখবেন অনেক দ্রুত আপনি নিজের ভিতর কনফিডেন্ট পাবেন, ফ্লুয়েন্সি বাড়বে। তো এখানে দেওয়া আছে হাউ ইজ একুশে বইমেলা, একুশে বইমেলাটা কি, উইথ হুম ডিড ইউ গো টু দ্য ফেয়ার, কার সাথে আপনি এটা গিয়েছিলেন, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, এই মেলাটা মানে মেলাটা কোথায় হয়েছিল, হুম ডিড ইউ সি দেয়ার, সেখানে গিয়ে আপনি কাকে দেখেছিলেন, হুম মানে কি কাকে, হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, মেলা থেকে আপনি কি গ্যাদার করেছিলেন, কি অর্জন করেছিলেন, গ্যাদার মানে অর্জন করা, অ্যাকিউর করা, অ্যাচিভ করা। তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, আমি আবারও বলছি, যদি আপনারা বইমেলা ভ্রমণ করে থাকেন সেটা বলবেন, যদি সেটা না হয় কোনো একটা বাণিজ্য মেলা, বৃক্ষ মেলা, বৈশাখী মেলা, যে কোনো একটা মেলার ঘটনা যেখানে একটা বাজারে আপনি ঘুরতে গিয়েছেন, সেখানে কবে গিয়েছেন, কার সাথে গিয়েছেন, গিয়ে কি কিনেছেন, কি খেয়েছেন, কখন ফিরেছেন, এই কথাগুলো ইংলিশে বলতে হবে। তো ইংলিশে কথা বলার আগে আমি যেটা বারবার বলি, ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়, আমি যে একটা টপিকের উপর স্পিকিং করব, আমি যে একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিব, আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, অর্থাৎ সেন্টেন্স গুলো কোন টেন্সের হবে, অর্থাৎ টপিক দেখলেই জিনিসটা বোঝা যায়। যেমন এইখানে আপনার পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স আসবে না, এই সম্পূর্ণ প্রেজেন্টেশনের ভিতর না আছে কোনো প্রেজেন্ট টেন্স, না আছে কোনো ফিউচার টেন্স, না আছে কোনো পারফেক্ট মডেল, নাথিং, কোনো কিছুই নাই, সবগুলো সেন্টেন্স পাস্ট টেন্স দিয়ে করা, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। আবার টপিক যদি আমার চেঞ্জ হয়ে যায় তাহলে অন্য স্ট্রাকচার হয়, বাট যাই হোক না কেন স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে একটা সেম স্ট্রাকচারের ভিতর কথাকে রেখে বলা যায়, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না। তো এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, আগে এটা একটু দেখেন। বলছে ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারি মাসে আই ওয়েন্ট টু ভিজিট একুশে বইমেলা, আমি একুশে বইমেলা ভ্রমণে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ভিজিট একুশে বইমেলা। হুইচ ওয়াজ, এই হুইচটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এর বাংলা হচ্ছে যেটি, যেটি ছিল ফুল অফ ইভেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, যেটি ছিল আনন্দ এবং ঘটনায় ভরপুর। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিজেস, প্রিমিজেস মানে প্রাঙ্গণ, মাঠ, উদ্যান, এই ফেয়ারটা বাংলা একাডেমির প্রাঙ্গণে, হ্যাঁ, জায়গা নিয়েছিল। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি, এটা দেশের সবচেয়ে
দেশের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ একটা মেলা। সাবজেক্টের পরে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকে, একটু খেয়াল করেন। আই ওয়েন্ট, গো মানে যাওয়ার পাস্ট ফর্ম কি ওয়েন্ট। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুর সাথে। দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ মুড, বাংলা একাডেমির এই প্রাঙ্গণটা একটা উৎসব মুখর রূপ নিয়েছিল, লুক নিয়েছিল। টুক মানে নিয়েছিল, ফেস্টিভ মুড, ফেস্টিভ মানে কি, ফেস্টিভ উৎসব মুখর। দেয়ার ওয়ার সেখানে ছিল, a lot of book stalls beautifully decorated, অনেক বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো। Visitors were moving from one row to another row just like the row of ants, মানে ভ্রমণার্থীরা, দর্শনার্থীরা were moving অর্থাৎ যাচ্ছিল, যাওয়া আসা করছিল, মানে এদিক থেকে ওদিকে, তাই না? were moving from one row to another row, একটা সারি থেকে অন্য সারিতে পিঁপড়ার সারির মতো, just like the row of ant. People were looking their favorite and chosen books, মানুষজন খুঁজতেছিল তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। Some visitors were looking for new publication, কিছু আহ, দর্শনার্থী নতুন পাবলিকেশন খুঁজছিল। উই ভিজিটেড আ লট অফ স্টলস এন্ড বট আ নাম্বার অফ বুকস, এটা পাস্ট ইনডিফিনিট। আমরা ভ্রমণ করেছিলাম, অনেকগুলো দোকান এবং অনেকগুলো বই কিনেছিলাম। অফ দ্য বুকস দেয়ার ওয়ার স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিক্স, বইগুলোর ভিতরে সেখানে ছিল গল্পের বই, সায়েন্স ফিকশন এবং অটোবায়োগ্রাফিক্স। এবার দেখেন, হোয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, যখন আমরা প্রায় আমাদের ভ্রমণ শেষ করেছিলাম, আই নোটিসড, দেখেন নোটিস থেকে নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম বা খেয়াল করেছিলাম, দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল সিটিং অন আ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল, বিশাল মানে বড় একজন লেখক ডক্টর জাফর ইকবাল চেয়ারে বসে আছে একটা দোকানের সামনে। আই অলসো নোটিস দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, আমি আরো দেখেছিলাম বিখ্যাত কবি আল মাহমুদ তার পাশে বসা। Two great personalities were talking with each other and curious people were sitting beside him. দুই মহান ব্যক্তিত্ব একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল এবং আগ্রহী জনগণ তাদের পাশে, দেখেন কিউরিয়াস পিপল মানে কি, আগ্রহী জনগণ, ওয়ার গ্যাদারিং অর্থাৎ হচ্ছিল রাউন্ড দেম তাদের চারপাশে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। অ্যাট লাস্ট উই ফিনিশড আওয়ার ভিজিট টু দ্য ফেয়ার অ্যান্ড আই কেম ব্যাক হোম, অবশেষে আমরা আমাদের ভ্রমণ শেষ করেছিলাম এবং আমি বাড়ি ফিরেছিলাম উইথ আ লট অফ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই লাইফ, তাই না? অনেক অভিজ্ঞতা এবং একটা পার্মানেন্ট ইমপ্রেশন নিয়ে, মুগ্ধতা নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, এখানে একটা মানুষের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে একজনের বইমেলা, সেটা আপনারা দেখছেন যে এই জায়গাটাতে বর্ণনা করা আছে। বুঝতে পারলেন না কি কি লেখা আছে বিষয়গুলো? আমার কথা বুঝছেন? এখন এই টপিকটা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনারা কি করবেন, আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, করে নিজেদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। বাট এখন কি আপনারা এখানে, আমি জানি অনেকেই আছেন যারা ভালো ইংরেজি পারেন, মোটামুটি গ্রামারটা বোঝেন, কথা বলতে পারেন। তো কেউ একজন একটু শেয়ার করতে পারবেন বা ইংলিশে একটু কথা বলতে পারবেন? আপনি যদি কোনো বই মেলা ঘোরেন, বা বই মেলা না হোক কোনো বাণিজ্য মেলা বা কোনো বৈশাখী মেলা, আপনি ইংলিশে বলতে হবে, হ্যাঁ, যে আপনি কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনি কি করেছিলেন, কি খেয়েছিলেন, কি কেনাকাটা করেছিলেন, বা কখন ফিরেছিলেন, সেখানকার অভিজ্ঞতাটা আপনাকে একটু শেয়ার করতে হবে। এনিওয়ান ক্যান সে এনি কাইন্ডস অফ থিংস ইন ইংলিশ, জাস্ট ভাবতে হবে, একটু ট্রাই করতে হবে। বলেন তো, রেইজ হ্যান্ড অপশন প্রেস করেন, দেখি কে কে বলতে পারেন, দেখি ইনস্ট্যান্টলি পারেন কিনা কেউ। ভয় পাবেন না, কথা বলতে হয়, কথা বলা শুরু করতে হয়। হ্যাঁ, শুরু না করলে, শুধু দেখে গেলে, ক্লাস করলে, দেখেন এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না। আমি যত ব্রেন খাটায় পড়াই না কেন, কথাটা বোঝেন, আমি ব্রেন যত ইউজ করি, যত সুন্দর করে বুঝাই না কেন, আমার থেকে যত ভালো টিচার আপনাকে পড়াক না কেন, হাজারটা ক্লাস নিল, আপনি হাজারটা ক্লাস নিলেন, শিখবেন, বুঝবেন, বুঝে রেখে দিতে হবে, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের না করেন। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। বাংলার মতো করে যেভাবে কথা বলেন, ইংলিশেও ন্যাচারাল ওয়েতে আপনি কথা বলবেন। আপনাকে কথা বলতে হবে, কথা না বললে আপনি কখনো এগোতে পারবেন না। একটা ভাষা, আপনি ইললিটারেট, অশিক্ষিত হলেও শুধুমাত্র কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাই না? তো প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন, স্যার করাচ্ছে পড়াচ্ছে, আমি কোর্স করতেছি, টাকা দিছি, দেখতেছি, এইটা ভেবে নিলে হবে না। আপনার কথা বলা শুরু করতে হবে। আপনি না দেখে পড়েন, না দেখে পারলে দেখে পড়েন। দেখে কিভাবে পড়বেন? জোরে জোরে এই প্যাসেজে যা লেখা আছে এটা
লাউডলি রিড আউট করেন, লাউডলি পড়েন, পড়ে মোবাইলে রেকর্ড করেন। আপনার রেকর্ডটা আপনি নিজে নিজে শোনেন, দেখি আমি কি 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 বললাম, ইংলিশে আমার কথাগুলো কেমন শোনালো। রেকর্ড করার পরে ওই যা যা পড়লেন এটা আরো 2বার পড়েন। পড়ার পরে আপনি ভাবেন যে এই এখানে মনে করেন 14টা লাইন আছে বা 12টা লাইন আছে, আপনি 2টা বা 3টা লাইন আলাদা করার চেষ্টা করেন যে আমি 4টা লাইন আলাদা করে দেখি নিজে নিজে বলতে পারি কিনা। দেখেন কত সহজে বলা যায়। আমি এটা ঢেকে দিলাম, কথাটা বোঝেন। এবার আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। কি বলবেন? আপনি বললেন যে আমি গত বছর একটা বই মেলায় গিয়েছিলাম, তাহলে ইংলিশ কি হবে? আই সাবজেক্ট, গিয়েছিলাম, সাবজেক্টের পর ইংলিশে ভার্ব বসে। বাট বাংলা সেন্টেন্সটায় অবজেক্ট বা অ্যাডভার্ব এগুলো আগে আগে আসে। ইংলিশে কথা বলার ক্ষেত্রে সবসময় এটা বেনে রাখবেন, সাবজেক্ট পর ভার্ব ইউজ করবেন। তাহলে আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার লাস্ট ইয়ার। এবার কোথায় গিয়েছিলেন? আপনার কোনো জেলা শহরে যদি বুক ফেয়ারটা দেখে থাকেন, সেই জায়গার নাম মেনশন করেন। অ্যাট চিটাগাং, অ্যাট বরিশাল, অ্যাট ঢাকা, অ্যাট বাংলা একাডেমি প্রিমিজেস। অ্যাট প্রিপোজিশন ইউজ করতে হয় প্লেসের আগে। এরপর আপনি বলেন আই ওয়েন্ট দেয়ার অলসো, আমি সেখানে আরো গিয়েছিলাম, মানে জাস্ট আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই হাজবেন্ড, উইথ মাই ওয়াইফ। যার সাথে গিয়েছিলেন, উইথ মাই রিলেটিভস, সেরকম কোনো কিছু আপনি বলেন। সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আবার আপনি বলেন যে আফটার গোয়িং দেয়ার, কি বললাম? সেখানে যাওয়ার পর বা সেখানে গিয়ে। আই স, আমি দেখেছিলাম, দ্য ফেয়ার ইজ ডেকোরেটেড বিউটিফুলি, কি বললাম? মেলাটা সুন্দরভাবে সাজানো। সেটা বই মেলা হতে পারে, বৈশাখী মেলা হতে পারে, বৃক্ষ মেলা হতে পারে, বাণিজ্য মেলা হতে পারে, যাই হোক। দ্য ফেয়ার ইজ ডেকোরেটেড বিউটিফুলি। হ্যাঁ, আই ওয়াজ ভেরি ইমপ্রেসড আফটার সিং দেয়ার, আমি দেখার পর খুবই মুগ্ধ হয়েছিলাম। কঠিন কথা বলা, দেখেন তো আমার মুখ দিয়ে কিন্তু অটোমেটিক্যালি কথা চলে আসতেছে। I bought so many groceries, so many cosmetics from this fair. I bought some books from this fair. I ate fuska, chatpoti, biryani, and so many fast food from this fair. I met with my others relatives, with my some friends, হ্যাঁ, in this fair. Meet মানে দেখা করা, আমি দেখা করেছিলাম বা আমার কিছু বন্ধুর সাথে দেখা হয়েছিল মেলায় গিয়ে। তারপর কি বলবেন? সাবজেক্ট ভার্ব, কত সহজে কথা বলা যায়। Then I came back home at the evening. It was a very beautiful fair and I enjoyed this fair very much, and it was a great experience from my side. So that's all about my presentation. Thanks for patience, Harry. তো এই যে কথাগুলো বললাম, আমার মুখে কি কথাগুলো বাঁধলো? না দেখে বলতে পারলাম না? পারলাম কিনা? তাহলে কথা বলা কঠিন? বলেন, কথা বলা কঠিন? হ্যাঁ, না স্যার, ঠিক আছে। চুপ করে থাকলে কোনোদিন এগোতে পারবেন না। মনে কথা, হচ্ছে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না, বলে ফেলতে পারি। ইজি হয়ে গেছে স্যার, আপনার জন্য ইজি, আমাদের জন্য কঠিন। হ্যাঁ, কঠিন কঠিন হয় কেন? আমরা চেষ্টা করি না তাই, আমরা কথা বলি না তাই, শুরু করি না তাই, শাই ফিল করি, লজ্জা পাই, ভয় পাই। আপনার কথা বলা শুরু করতে হবে, আপনি ভুল করবেন, ভুল হবে, ভুল না করলে তো সেটা সংশোধন করা যায় না। ভুল না করলে কি বোঝা যায় যে আমার কোথায় ভুল? তাহলে যদি ভয় পেয়ে বসে থাকেন তাহলে এগোতে পারবেন না। কেউ একজন বলতে পারবেন এখন? বলেন, চেষ্টা করতে পারবেন? আমি তো বলেই দিলাম। কে পারবেন? বলেন, শর্মি, আনমিউট করেন। আমি হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন, অন্যরা একটু মিউট রাখেন। হ্যাঁ, বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। লাস্ট লাস্ট February I visited I visited and fair with my brother and his wife. Fair The fair was decorated beautifully. I saw many stalls and moved. দেখেন, আমার সাথে বলেন, বাংলা বলেন। আমি সেখানে অনেক দোকান দেখেছিলাম। আই স মেনি স্টলস অ্যান্ড আই ভিজিটেড, দেখেন, অ্যান্ড আই ভিজিটেড অল দ্য স্টলস। কি বললাম বলেন তো? আমি সমস্ত দোকান ভিজিটেড ঘুরেছিলাম। ঘুরেছি। হ্যাঁ, তারপর আবার বলেন, চেষ্টা করেন। And bought many things like cosmetics and food items.
we add fuchka ice cream and chatpati. We have enjoyed a very much with my brother and my his wife. ওকে, ধন্যবাদ। Therefore, uh, হ্যাঁ, বলবেন আর বলবেন। the fair ফেয়ারটা অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজড আয়োজন করা হয়েছিল ইন ঢাকা এট ঢাকা। ওকে, এইটা প্রথমে বলতে হবে, হ্যাঁ, প্রথম দিকে এই যে জায়গাটা, এগুলো প্রথমে বলতে হয়। আচ্ছা, যাই হোক, তো এই যতটুকু বললেন না, এইটুকুই অনেক। কথা বুঝতে পারছেন? এর থেকে একটা কনফিডেন্স চলে আসে যে না, আমি আজকে এইটুকু বললাম, কালকে আমি আরেকটু পারবো, আরেকটু হবে। এইভাবে কথা বলা শুরু করতে হয়, কথা না বললে কখনো এগোনো যায় না। দেখি বলেন, বিজয়, দেখি বলেন আপনি কি বলতে পারেন। Last year, I went a book fair with my family, and this book fair organized by West Bengal government in India, and we bought lot of books and we enjoyed there, and it's a fact, it is a fact. আচ্ছা, এটা নিজে ভাবতে হবে। আমি পাঠিয়ে দিয়েছি ওইটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। Hmm. ভালোভাবে আরো বেশি ইনফরমেশন নিয়ে, সময় নিয়ে, নিজে ভেবে ভেবে, ওইখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে, ওটা দেখবেন, পড়বেন, বুঝবেন, বাট ওইটা লিখবেন না। আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, নিজে কি করেছে, এবং যতটা পারেন ইনফরমেশন বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন, বেশি সেন্টেন্স লেখার বা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কে, তমু হালদার, বলতে পারবেন আপনি? Yes, sir, I বলেন। can try. I don't know, I cannot count, but I want to try. হুম। In February, I went the village fair, which is organized in Chattogram, besides our home. Went there with my kids. Not only fair. It's organized a very big place and lots of stalls. I went. So it was decorated and the decoration was so beautiful. Imagine lots of shops in 6 or 8 lines. Can't visit shop. Lots of small and big shop, but উই কান্ট না, এখানে আপনার পাস্ট টেন্সে কথা বলছেন। উই কুডেন্ট ভিজিট অল দ্য শপ। আমি সব দোকান ভ্রমণ করতে পারিনি। আমি পারি না, না পারিনি, তাই না? তাহলে কি হবে? উই কুডেন্ট ভিজিট, তারপর don't visit হুম। all shop. But there was a shop was with lots of doll. এটা এইভাবে বলতে হয়, দেখেন, একটা রিলেটিভ প্রোনাউনের, বাট দেয়ার ওয়াজ আ শপ, কিন্তু সেখানে একটা দোকান ছিল। হোয়ার, হোয়ার, হোয়ার আই হ্যাভ সিন বা হোয়ার আই স, যেখানে আমি দেখেছিলাম লটস অফ ডল, হ্যাঁ, অনেকগুলো পুতুল। তারপর কথা বুঝতে পারছেন? সেন্টেন্স সঠিকভাবে সাজাতে হয়, সাবজেক্ট ভার্ব সঠিকভাবে ইউজ করতে হয়। তারপর Doll was so big. হুম, There one line. There are some kids collection. I I took lots of dresses, shoes, and etc. for my kids, my daughter and my child and my nephew. And so many lovely things can explain. It was very nice for me. ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এই যে যতটুকু বললেন, দেখেন, নিজে যদি এরকম ভেবে একটু বলার চেষ্টা করা হয়, তাহলেই বোঝা যায় যে আমার নিজের দুর্বলতা কতটুকু। কারণ কি, আমরা অনেকেই আছি যারা ইংলিশ গ্রামার জানি, টেন্স জানি, ভয়েস চেঞ্জ, মডাল ভার্ব, এগুলোর ব্যবহার বুঝি, কিন্তু দেখবেন কথা বলতে গেলে আমরা পারি না, আটকে যাই, থেমে যাই। কেন?
শুধু কথা বলি না তাই, প্র্যাকটিস করি না তাই। এবং যখনই আপনি এরকম ইনস্ট্যান্ট টপিকের উপর কথা বলবেন, নিজের একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করার চেষ্টা করবেন, তখনই বোঝা যায় যে আমার দুর্বলতা কতটুকু, নিজেই বুঝতে পারা যায়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য, আর একবার যদি কথা বলতে পারেন, বলা শুরু করতে পারেন, তাহলে আপনি নিজের ভিতর কনফিডেন্ট পাবেন, পরের দিন আবার বলতে চাইবেন, আরো বলবেন। বাট কথা বলা শুরু না করলে কখনো এগোতে পারবেন না। যারা শুধু শুনে যান, দেখে যান, শুনে যেতেই হবে, কোনো লাভ হবে না। কথা বলতে হবে, অ্যাট এনি কস্ট ইউ হ্যাভ টু সে সামথিং অন দিস টপিক। কে মশিউর রহমান, আপনি বলবেন কিছু? Yes, sir. I want to say ওকে, something. ওকে। Thank you, everyone. Few years ago, I went to visited the book fair. আই ওয়েন্ট টু ভিজিটেড হয় না, আই ওয়েন্ট টু ভিজিট। I went to visit the book fair. That's year, Dhaka Book Fair inaugurated by Prime Minister. And Dhaka Book Fair situated on the Bangla Academy, and it was the biggest book fair in our country. After inaugurated, we have entered the book fair, and also I have some with my friends. Around the book fair, and we are buying different kinds of books, and our friends mostly like the different writers' books actually, and but continuously I like the writer of Bhimshana Bhushan, the Bishad Sindhu. So after buying the different kinds of book, and we setting the tea stall, and then we ordered some biscuit, banana, and tea. So after taking the tea, then we around the different kinds of stall. দেখেন, এটা এইভাবে কথা বলতে হবে, কথাটা বোঝেন, আপনার টেন্সের ওলট পালট হয় অনেক। এই যে বলছেন উই অ্যারাউন্ড, অ্যারাউন্ড তো কোনো ভার্ব না, ভার্ব আনতে হবে। উই মুভড, আমরা গিয়েছিলাম, আর উই ওয়েন্ট, উই ভিজিটেড, উই স, এই ধরনের কিছু একটা মেইন ভার্ব আনবেন, যেটা পাস্ট ফর্মটাকে ইউজ করতে হবে। বুঝতে পারছেন? এরপর আরেকটা জায়গায় কি একটা যেন বলবেন, আমি ভুলে গেছি এটা, আর লাইকিং নাকি একটা বলছেন, কন্টিনিউয়াসনেস, ওই টেন্স গুলো অর্থাৎ সবসময় ফোকাস রাখবেন। দেখেন আপনি কিন্তু এই যে আফটার ডুইং দেয়ার, আফটার গোয়িং দেয়ার, বা আফটার ইনঅ্যাগুরেটেড, এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ঠিক আছে, এই ফ্রেজের ব্যবহারগুলো ঠিক আছে, এরপর সাবজেক্টও আনছেন, বাট এর পরে যে জায়গাটা ভার্ব, ভার্বটাকে আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আপনি খুব দ্রুত, আপনি পারেন, কিন্তু জাস্ট একটু ইফোর্ট দিলে, ওই জায়গাটা একটু ফোকাস করলেই একদম প্রফেশনাল ইংলিশে কথা বলতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? এই যেটা আমি দিয়ে দিলাম না, এইটা মেনটেন করে একটু করার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমার সামনে কথা বলবেন, দেখবেন কতটা কারেক্ট গ্রামার মেনটেন করে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, ক্লিয়ার কথাটা? একটু চেষ্টা That's করুন। right. ওকে, থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে, আপনি একটু ইফোর্ট দিলে পারবেন। হ্যাঁ, বলেন বলি, বলেন। Assalamu alaikum. During last January, visited business fair at Purvachal. Business fair is a big area and lots of stall. I visited a stall. I visited Irani stall, and I bought various Irani product. I visited business fair with our friends, and I lots of enjoy business fair. I ate ice cream with our friends, etc. ওকে, ঠিক আছে। আই লটস অফ এনজয় এরকম হয় না, আমি অনেক আনন্দ করেছিলাম। দেখেন আমাদের মানে মাতৃভাষা, মাদার টাং কি বাংলা। এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা যখনই এই প্রাইমারি স্টেজে ইংলিশে কথা বলতে যাই, দেখেন এটা সাইকোলজিক্যাল ব্যাপার, আমাদের ব্রেনে আগে বাংলাটা চলে আসে, তারপর আমরা সেটাকে কনভার্ট করে ইংলিশে বলার চেষ্টা করি। বাট বাংলার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব,
ইংলিশ কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংলিশে কথা বলার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ কি বললেন যে আমি অনেক, আই লট অফ, কি বললেন যেন, আই লট অফ, Sure, হ্যাঁ, sure. আই লট অফ এনজয়, এইটা না। তাহলে আপনি এখানে কি বলবেন যে আমি অনেক আনন্দ করেছিলাম। দেখেন বাংলায় কি আমি, তারপরে অনেক আনন্দ, অর্থাৎ বাংলায় কিন্তু অনেক আনন্দ আগে আসে, বাট ইংলিশে এটা আগে বললে হবে, এটা অবজেক্ট। ইংলিশে আগে ভার্ব আনতে হবে। তাহলে আই এনজয়েড আ লট অফ, আই এনজয়েড আ লট, আই এনজয়েড আ লট। কথা বুঝতে পারছেন? তার Yes, মানে sir. Yes, sir. ভার্বের এই যে ব্যবহারটা, এটা আমরা অনেকেই পারি না, আমরা অবজেক্ট আগে নিয়ে ফেলি, এটা নিয়ে ফেললেই গুলিয়ে ফেলি, সেন্টেন্স সঠিক হয় না। তো এই জিনিসগুলোর উপর ফোকাস করে ইংলিশে করতে হবে। হ্যাঁ, ওকে, তৈরি করবেন, এই যেটা পাঠিয়ে দিছি Yes, sir. নিজের মতো করে করবেন। আচ্ছা, সায়েদ সিয়াম, দেখি একটু বলুন তো। Hello, am I audible? ইয়েস। During the last year, I visited a trip in nursery, which was held beside the Nagar Bhavan. স্পিক লাউডলি There, প্লিজ। in the last year, I visited a trip in nursery, which was held beside the Nagar Bhavan. And there with my younger sister, hundreds of nuts were there. They focused black trees from their stall, where thousands of people from different places in our country visited almost all the stalls at the square, stayed there for around 3 hours. I didn't buy anything from there because I went very far in Arkansas, but I enjoyed there so much. It was also a very great for me. Okay, thank you so much. You have given us so wonderful presentation. Your grammatical structure, grammatical knowledge is very good, and you have to go through this way. If you can make some presentation in this way on instant topic, I hope you will be expert and fluent in English within very short time. So, আমি আবারও বলছি, এই ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এই মাসের ক্লাস কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন, পারফর্ম করার চেষ্টা করবেন। আপনাদের নিজেদের পারফর্ম করতে হবে। নেক্সট ক্লাসে আমরা কনভারসেশন করব, বাট এই যে প্রেজেন্টেশনটা দিলাম, এটা সবাই একটু ভালোভাবে তৈরি করবেন, যাতে করে নেক্সট ক্লাসে প্রেজেন্ট করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? আমি যেটা পাঠিয়েছি, নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবেন, একটু চেষ্টা করবেন, করলেই পারবেন। এটা কঠিন না, না পারলে তো আমি আছি, আমি পরের ক্লাসে দেখাই দিব। বাট যতটা পারেন আপনারা একটু করার চেষ্টা করবেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, Yes, sir. আর যাদের গত মাসে টাকা দেওয়া হয়নি, আমি আবার বলছি 2-1 দিনের ভিতরে টাকাটা পাঠিয়ে দিবেন। তাহলে আমি সবাইকে একসঙ্গে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করে নিতে পারবো বা পার্সোনাল সেশন নিতে পারবো। যারা দিবেন না বা পারবেন না, তারা কিন্তু পার্সোনাল সেশন বা ল্যাঙ্গুয়েজ ক্লাব এগুলো মিস করে যাবেন। এগুলো মিস করলে আপনারাই পিছায় পড়বেন। আর যারা টাকা দিয়েছেন, অনেকের কাছে হয়তো আজকে ওই, আমি আবার একটা মেসেজ দিছি, ওইটা ফরওয়ার্ড মেসেজ, তো এই জন্য চলে গেছে। যারা টাকা দিয়েছেন তাদের আর কোনো টাকা দিতে হবে না, ওটা আমি এমনি আগে থেকে কনফার্ম করে রেখেছি। বাট ওই যে আবার লিখে দিছিলাম, অনেকের কাছে এরকম গেছে, হয়তো গেছে না, ওইটা ওই ফরওয়ার্ড করছিলাম বলে চলে গেছে। ওইটা নিয়ে আপনাদের এ করতে হবে না, যারা টাকা দিয়েছেন সবারটা আমি পাইছি, সমস্যা নেই। আর যারা দেননি, একটু 2-1 দিনের ভিতর দিয়ে দিন, ঠিক আছে? আর আমরা নেক্সট ক্লাসে ওইটা প্রেজেন্টেশনটা নিব এবং একটা কনভারসেশন সলভ করব। প্রচুর কাজ করতে হবে। আমি আবার বলছি, এই মাসের আগে আমি যতগুলো ক্লাস নিয়েছি তার এক একটা ক্লাসের সমান এই মাসের প্রত্যেকটা ক্লাস, মানে সবকিছু নিয়ে আমরা একসঙ্গে এখানে আলোচনা করি কিন্তু। বুঝতে পারছেন তো? কেউ মিস করবেন না, সবাই ক্লাসগুলো করবেন রেগুলারিটি মেনটেন করে, এবং এই রেকর্ড গুলো দরকার হলে আরেকবার দেখবেন। হ্যাঁ, তাহলে অনেক দ্রুত আপনি ডেভেলপমেন্ট পাবেন। ক্লিয়ার কথা? Yes, sir. আর কোনো কোশ্চেন Yes, আছে? sir. তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, and see you in the next class. Okay.